মাইরা ঘরে গিয়ে শরীর থেকে বোরকা ছেড়ে হিজাব খুলল। এরপর ফ্রেশ হতে ওয়াশরুমে গিয়ে অজু করে। মুখে পানি দেওয়ার সময় মনে হলো কাটা ঘায়ের উপর নুন ছিটিয়ে দিয়েছে কেউ। দাঁতে দাঁত চেপে সহ্য করে নিল। পানির সাথে সাথে কয়েক ফোঁটা চোখের নোনতা পানিও মিশে যায়। মায়ের কথা ভীষণ মনে পড়ল। তার মা তাকে কখনোই মারেনি। সৎ বাবার জন্য অনেক ভালো না বাসতে পারলেও আঘাত করতো না। তার মেয়েকে আজ বর শাশুড়ি দুজন মিলে মেরেছে। জানলে তার মা কি খুব কষ্ট পাবে। কথাটা ভেবে শব্দ করে হেসে ফেলল। তার মা নতুন সংসার নিয়ে ব্যস্ত। তাকে নিয়ে ভাববে কেন অযথা। নিজের মাথায় নিজে একটা চাটি মেরে আবারও মুখে পানি দিয়ে হাত দিলে ব্যথা পেয়ে উফ শব্দ করে ওঠে। চোখ মুখ কুঁচকে নিজেকে সামলে অজু শেষ করে বেরিয়ে আসে। এরপর নামাজ পড়ে নেয়। নামাজ শেষে মাইরা তার ছোট্ট ব্যাগ থেকে বিভিন্ন ধরনের বেশ অনেকগুলো চকলেট নিয়ে বসলো বিছানার উপর। তার শ্বশুরের থেকে কিনিয়ে নিয়েছে এগুলো। একটা চকলেট ছিঁড়ে খেতে লাগলো। তখনই কেউ ঘরে আসে। মাইরা দরজার দিকে তাকিয়ে ইনায়াকে দেখে হেসে বিছানা থেকে নেমে বলল, আপু তুমি? এসো এসো। ইনায়া মাইরার দিকে তাকিয়ে আছে। মেয়েটার ডান গাল অসম্ভব লাল হয়ে আছে। তার নিজেরই ভীষণ খারাপ লাগছে। আর এই মেয়েটা কিভাবে হাসছে। ইনায়া ভেতরে গিয়ে বলল, ভাবি তোমার গালে কি বেশি ব্যথা করছে? মাইরা চকলেটে আরেকটা বাইট দিয়ে ইনায়ার হাত ধরে বিছানায় বসে বলল, আরে আপু এত ভাবছো কেন? এটা সেরে যাবে, চাপ নিও না। কিন্তু তুমি আমাকে ভাবি ভাবি ডাকছো কেন? আমি তো তোমার চেয়ে ছোট। ইনায়া মৃদু হেসে বলল, তুমি তো সম্পর্কে আমার ভাবি, ছোট হলেই বা কি। মাইরা তার চকলেট থেকে অর্ধেকের বেশি চকলেট ইনায়ার দিকে এগিয়ে দিয়ে বলল, আপু খাওয়া স্টার্ট করো, খেতে খেতে বলছি। নয়তো আমি চোখের পলকে সব খেয়ে ফেলবো, তখন তুমি একটুও পাবে না। ইনায়া হাসল। মাইরা মেয়েটাকে তার ভীষণ রকম পছন্দ হয়েছে। মাইরা আবারও চকলেটে আরেকটা বাইট দিয়ে বলল, তোমার ভাই তো আমায় বউ মানেই না, সেই সম্পর্ক ধরে তুমি ভাবি ডাকছ। এসব আমার পছন্দ হচ্ছে না। তুমি আমার সুইট কিউট বড় বোন হয়ে যাও তো। ওসব ভাবি টাবি কাটাকুটি। ইনায়া মাইরার প্রথম কথা শুনে মুখখানা মলিন করলেও লাস্ট কথা শুনে হেসে ফেলল। মাইরার দিকে একটু এগিয়ে গিয়ে বলল, ওকে ওকে, তোমাকে আমি মাইরা বলেই ডাকব। মাইরা হাসল। ইনায়া মাইরার গালে মলম দিতে আঙুল ছোঁয়ালে মাইরা চোখ মুখ কুঁচকে বলল, আহ আপু, এমনি ঠিক হয়ে যেত। ইস, অনেক জ্বলছে। ইনায়া মাইরার গালে ফু দিল বেশ কিছুক্ষণ। এরপর সরে এসে বলল, রাতের মধ্যেই ঠিক হয়ে যাবে। মাইরার চোখে জল মুখে হাসি। ইনায়া অবাক হয়ে তাকিয়ে থাকে। মাইরা মেয়েটা কিসের তৈরি? মাইরা চকলেট খেতে খেতে বলে, আপু তুমি মাগরিবের নামাজ পড়েছ? ইনায়া মাথা নাড়িয়ে বলে, না, কাজা হয়ে গিয়েছে। একেবারে এশারের সাথে পড়ে নেব। মাইরা মাথা নাড়িয়ে বলল, আরে না না, বসে থাকবা কেন? যাও, আগে নামাজ পড়ে এসো আপু। একটু ভেবে বলল, তোমার চকলেট খাবো না পাক্কা। যাও যাও, নামাজ পড়ে এসো। ইচ্ছে করে লেট করা ঠিক না। মাইরার কথায় ইনায়া হাসল। মেয়েটা খুব চটপটে। ইনায়া মাইরার গালে হাত দিয়ে বলল, তুমি খুবই ভালো মাইরা। মাইরা হেসে বলল, এটা তো আমি জানি। আমি নিজেই সবাইকে বলে বেড়াই। এই বাড়ির মানুষ দেখি শুধু আমাকে ভালোই বলছে। যদিও স্বামী আর শাশুড়ি মিলে মুখের মানচিত্র পাল্টে দিয়েছে, বাট আমি কিছু মনে করিনি আপু। কথাগুলো বলে একটু থামল। হঠাৎই মুখটা মলিন হয়ে যায়। মৃদু স্বরে বলল, এখানে এসে তো আমি একটা বাবা পেয়েছি। তোমার বাবা খুবই ভালো আপু। ইনায়া অবাক হয় মাইরার ভয়েস টোনে। জিজ্ঞেস করে, তোমার বাবা? মাইরা চোখ তুলে তাকায় ইনায়ার দিকে। অতপর হেসে বলে, নেই।
কথাটা বলার সাথে সাথে ডান চোখ থেকে টুপ করে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে গালে। মাইরার সাথে সাথে শব্দ করে হেসে দেয়। হাতের চকলেট রেখে 2 হাতে চোখ মুছে বলে, আপু তুমি নামাজ পড়তে যাও। ইনায়া বিস্ময়ভরা চাহনিতে তাকিয়ে আছে মাইরার দিকে। মাইরা ঠেলে ইনায়াকে ওয়াশরুমে পাঠায়। ইনায়া কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। সে মাইরার মতো মানুষ সত্যিই দেখেনি। মেয়েটা কষ্ট পাচ্ছে, চোখ দিয়ে পানিও ঝরছে, আবার হাসছে। ইনায়া ওয়াশরুমে গেলে মাইরা হাঁটু ভাঁজ করে বসে। কেন যেন ভীষণ খারাপ লাগছে। অনেকের বাবাই থাকে না, তাদের হয়তো এত কষ্ট হয় না, কিন্তু তার ভীষণ কষ্ট হয়। কারণ সে বাবাকে হারিয়ে নামের নতুন বাবা পেয়েছিল। ভেবেছিল সে নতুন বাবা তাকে আসল বাবার মতো আদর করবে, কিন্তু নতুন বাবা তো তার মাকেই তার থেকে কেড়ে নিল। মা আর তার মাঝে দূরত্ব তৈরি করে দিল। মাইরার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। তার কাপড়ের ব্যাগ থেকে একটা ছোট্ট ডায়েরি আর একটা কলম বের করে বিছানার উপর বসে। ডায়েরি মেলে কলমের সাহায্যে একটা লাইন লেখে, আই মিস ইউ বাবা, মিস ইউ মা। ডায়েরি বন্ধ করে যথাস্থানে রেখে আবারও চকলেট খাওয়ায় মন দিল। এরই মাঝে ইনায়া নামাজ পড়ে মাইরার পাশে এসে বসে। মাইরা হেসে বলল, আপু তোমার চকলেট ভালো লাগে? ইনায়া হেসে বলল, তোমার চেয়ে কম, তবে ফুচকা সবচেয়ে বেশি মজা লাগে। মাইরা লাফ দিয়ে উঠল। ইনায়া বুকে থুতু দেয়। মাইরা হেসে চকলেটগুলো রেখে বোরকা পরতে পরতে বলল, চলো ফুচকা খেয়ে আসি, তুমি মনে করিয়ে দিলে। এখন ফুচকা না খেয়ে থাকলে আমার রাতে আর ঘুমই আসবে না। ইনায়া চোখ বড় বড় করে তাকায়। তার ভাই জানলে আস্ত রাখবে না, যদি শোনে এই রাতে বাইরে গিয়েছে। ইনায়া 2 দিকে মাথা নেড়ে বলল, না না মাইরা, রাতে বাইরে যাওয়া ভাইয়া একদমই পছন্দ করে না, আমি যাব না। মাইরা হিজাব গলার সাথে ঝুলিয়ে ইনায়ার সামনে দাঁড়িয়ে বলল, আহা আপু, তুমি এত ভয় পাও কেন? ভয়কে জয় করতে শেখো। আচ্ছা শোনো, তোমাকে আমি তোমার ওই জম ভাইয়ের থেকে প্রোটেক্ট করব। এইবার চলো। ইনায়া হাঁ করে তাকিয়ে বলল, তুমি তো একটু আগেই থাপ্পড় খেলে ভাইয়ার হাতে, আবার। মাইরা হেসে বাম গাল এগিয়ে দিয়ে বলল, এই দেখো, আমার এই গাল একদম ভালো আছে। আবার মারলে না হয় এই গালটা পেতে দেব, তোমাকে মারতে পারবে না। তাছাড়া ফুসকার জন্য একটা থাপ্পড় তো খাওয়াই যায়। আপু চলো না, প্লিজ যাই। ইনায়া মাইরার দিকে তাকালো। তার মনে প্রশ্ন উকি দেয়, আচ্ছা এই মেয়ের কি মন খারাপ হয় না? তার মার তার ভাইয়ের হাতে মার খেয়ে ভাইয়ের অমন শক্ত কথা শুনেও দিব্যি ভালো আছে। ইনায়া না করল না। কেন যেন তার নিজেরই খারাপ লাগছে মাইরার জন্য। মাইরার এই হাসিটুকু কাটতে চাইল না, তাই রাজি হয়ে গেল। মাইরা হিজাব বেঁধে বাইরে যেতে যেতে বলল, তুমি রেডি হয়ে এসো, আমি বাবাকে ডেকে আনি, কেমন? ইনায়া দ্রুত মাইরার হাত ধরে আটকে দেয়। মাইরা, বাবাকে বলো না, বাবা যেতে দেবে না। আসলে রাতের বেলা মেয়েদের বাইরে যাওয়া এটা কেউ পছন্দ করে না। মাইরা মন খারাপ করে বলল, ও, কিন্তু আমি তো বের হতাম। তাহলে চলো, আমি আর তুমিই যাই। আচ্ছা, তোমার সেই খালাতো বোনকে সাথে নিয়ে চলো, 3 বান্ধবী গেলে অনেক ভালো হবে। ইনায়া হেসে বলল, আচ্ছা, আমি লুকিয়ে রেডি হয়ে আসছি, তুমি 2 মিনিট দাঁড়াও। মাইরা আর ইনায়া বাসা থেকে বের হয়েছে। ইনায়া তার খালাতো বোন জাহারাকে বলেছিল, কিন্তু জাহারা যখন শুনেছে মাইরা যাবে তখন আর কিছুতেই রাজি হয়নি। ইনায়া বুঝতে পারছে না জাহারার এমন করার কারণ। মাইরা ইনায়া ফুটপাতের একটা দোকানের সামনে দাঁড়িয়ে আছে। ইনায়া রেস্টুরেন্টে যেতে চেয়েছিল, কিন্তু মাইরা বলেছে এখানে খেতে বেশি মজা লাগে। ইনায়ার রাস্তার পাশে এভাবে কখনোই খাওয়া হয়নি। তার বাবা নয়তো ভাই সবসময় রেস্টুরেন্টে নিয়ে গিয়েছে। মাইরা ফুচকাওয়ালাকে 4 প্লেট ফুচকা দিতে বলে আশেপাশে তাকালো। তার থেকে কিছুটা দূরে চেনা কাউকে দেখল যেন।
দুই হাতে চোখ ডলে আবারও সামনে তাকালো। না, ভুল মনে হচ্ছে না তো? সে কি লোকটার থাপ্পড় খেয়ে ক্রাশ খেয়ে এখন সবাইকে নিজের স্বামী রূপে দেখছে? শুধু একজন নয়, পাশে আরেকজনকেও পরিচিত ঠেকল। মাইরা ইনায়াকে ডেকে বলল, আপু, সামনে ওরা কারা? ইনায়া আশেপাশে তাকিয়ে দেখছিল এটা ওটা। মাইরার কথায় সামনে তাকালে তার চোখ বড় বড় হয়ে যায়। বিড়বিড় করে বলে, ভাইয়া। মাইরা বুঝতে পারল তার চোখের ভুল নয়, সে ক্রাশ খায়নি। যদি তাকে থাপ্পড় না মারত আর চুলগুলো সাইজ করত আর তাকে সারাদিন বউ বউ বলে ডাকত, তখন না হয় ক্রাশ খাওয়া যেত। কিন্তু এমন ছেলের উপর সে ক্রাশ খাবে কেন? ছ্যা, তার রুচি বহুত ভালো। ভাবনার মাঝেই কারো শক্ত কণ্ঠে মাইরার ধ্যান ভাঙে। এখানে কি করছিস? ইনায়া আমতা আমতা করছে। কি বলবে বুঝতে পারছে না। শুদ্ধ ভ্রুকুচকে মাইরার দিকে একবার তাকায়, আরেকবার ইনায়ার দিকে। ইনায়াকে বলে, এই মেয়ে তোর কে হয়? ইনায়া কাপা কণ্ঠে উত্তর দেয়, ভাবি। শুদ্ধ অবাক হয়। এই মেয়েটা ইনায়ার ভাবি? মানে ইরফানের বউ? অদ্ভুতভাবে বলে ওঠে, হোয়াট? ইরফান ইনায়ার হাত ধরে টেনে গাড়ির দিকে নিয়ে যেতে থাকে। মাইরা হতবম্ব হয়ে পেছন পেছন যেতে যেতে বলে, আরে, আপুকে ছাড়ুন, আমাদের ফুসকা খাওয়া হয়নি তো। ইরফান ইনায়ার দিকে তাকিয়ে বলে, গাড়িতে ওঠ। ইনায়া ভাইয়ের দিকে তাকিয়ে ভীত কণ্ঠে বলে, ভাইয়া, সরি, মাইরাকে কিছু বলো না। ইরফান ধমকে বলে, গাড়িতে উঠতে বলেছি। ইনায়া একবার তাকায় মাইরার দিকে। ইরফান আবারও ধমকে বলে, থাপ্পড় খেতে না চাইলে এক্ষুনি গাড়িতে ওঠ। পাশ থেকে শুদ্ধ বলে, আহ ইরফান, বাদ দে, দুটোই বাচ্চা, বকিস না। মাইরা শুদ্ধর দিকে তাকিয়ে বলল, আপনার মতো এত ভালো মানুষের কপালে এমন অসভ্য বন্ধু জুটল কিভাবে ভাইয়া? সামান্য ফুসকাই তো খেতে এসেছি, দেখেছেন কেমন করছে? মাইরার কথায় শুদ্ধ চোখ বড় বড় করে তাকায়। বিড়বিড় করে বলে, যা হয়ে গেল, ইঞ্জিন গরম হওয়ার তেল দেওয়া শেষ। ইরফান দাঁতে দাঁত চেপে মাইরার দিকে চেয়ে আছে। মাইরা ইরফানের দৃষ্টিকে ভয় পায়। ঢোক গিলে আমতা আমতা করে বলল, দেখুন, আমি আপনাকে ভয় পাই না, এভাবে তাকাবেন না। বিড়বিড় করে বলে, ইস, ভয় পাচ্ছি কেন? কথাটা পাশ থেকে শুদ্ধ শুনে ফেলেছে। মুখ লুকিয়ে একটু হাসল। এই মেয়েকে তো রেস্টুরেন্টে দেখে আসলো খানিকক্ষণ আগে, কারেন্টের মতো দৌড় দেয়। ইরফান এগিয়ে এসে মাইরার হাত শক্ত করে চেপে ধরে। মাইরা হাতে ব্যথা পায়। ইরফানের হাত অপর হাতে ধরে বলে, ইস, আমার হাত খুলে গেল, হাত ছাড়ুন আমার। ইরফান টেনে মাইরাকে ফুসকার দোকানের সামনে নিয়ে দাঁড় করায়। হাত ছাড়ে না। মাইরা অপর হাতে এত চেষ্টা করল হাত ছাড়ানোর, কিন্তু ব্যর্থ। এদিকে ইনায়া গাড়ির ভেতর থেকে বেরোতে নিলে শুদ্ধ ধমকে বলে, রাতে বাইরে বেরিয়েছিস কেন? ইনায়া ফুপাতো ভাইয়ের ধমকে মিনমিন করে বলে, ফুসকা খেতে। শুদ্ধ রেগে বলে, তুই কি পাগল? রাতের বেলা একা একা দুটো মেয়ে বেরিয়েছিস? ওই মেয়ে তো বাচ্চা, তোর মাথায় কি গোবর ছাড়া কিছু নেই? ইনায়া রেগে তাকালো শুদ্ধর দিকে। শুদ্ধ পাল্টা চোখ গরম করে তাকিয়ে বলল, আমাকে চোখ রাঙাচ্ছিস কেন? তোর ভাই যে থাপ্পড় তার বোনকে দিতে পারিনি, সেটা আমি পূর্ণ করব এবার। বেয়াদব, সেন্স নেই। যদি কিছু হতো। ইনায়া চুপসে গেল। মুখ ফুলিয়ে বিড়বিড় করে বলল, হলে হতো, ঢং করতে আসে, অসহ্য একটা। মনে হয় ফিডার খাই আমরা। শুদ্ধ কথাটা শুনতে পেয়ে খানিকটা ঝুঁকে গাড়ির জানালায় ডান হাত ঠেকিয়ে গম্ভীর গলায় বলল, বেশি মিস করলে ফিডার কিনে দেই চল। ইনায়া কটমট চোখে তাকালো শুদ্ধর দিকে। শুদ্ধ গম্ভীর চোখে ইনায়ার দিকে তাকিয়ে আছে। হাত বাড়িয়ে ইনায়ার কপালে একটা টোকা দিয়ে বলল, চোখ নামা, আর একবার এভাবে তাকালে ডিরেক্ট গালে থাপ্পড় পড়বে। ইনায়া মুখ ফুলিয়ে চোখ নামিয়ে নিয়ে চুপ করে রইল।
শুদ্ধ দীর্ঘশ্বাস ফেলে উল্টো ঘুরে দাঁড়ায়, ইরফানদের দিকে এগিয়ে যায়। ইরফান মাইরার হাত শক্ত হাতে চেপে দোকানদারের উদ্দেশ্যে গম্ভীর গলায় বলে, যতগুলো ফুচকা আছে সবগুলো পরপর প্লেটে করে সাজিয়ে দিন। মাইরা চোখ বড় বড় করে তাকায়। দোকানদার নিজেও হাঁ করে চেয়ে আছে ইরফানের দিকে। মাইরা আবারও তার হাত ছাড়াতে চায়, মোষ্টামুষ্টি করতে করতে বলে, এতগুলো ফুচকা কি করবেন? উফ, আমার হাত ছাড়ুন। ইরফান হাতের বাঁধন আরও খানিকটা শক্ত করে বলে, সব ফুচকা না খেয়ে এক পাও নড়বে না, স্টুপিড। ফুচকা খাওয়ার স্বাদ মেটাবো আজ। মাইরা চোখ বড় বড় করে তাকায়। এতগুলো ফুচকা কি করে খাবে? আসলেই পাগল এই লোক। পাগল বলতে গিয়েও জিভ গুটিয়ে নিল, এটা বলবে না, থাক। এমনিতেই গালের ব্যথা এখনও ঠিক হয়নি। অতপর বলে উঠল, দেখুন, আপনি আমায় গরু ভাবতেই পারেন, হয়তো আপনার চোখে প্রবলেম, তাই আমার পরামর্শ হচ্ছে আপনি একটা ডক্টর দেখিয়ে চশমা কিনে নিন। এরপর বুঝবেন আমি একটা কিউট বাচ্চা, একদম গরু নই যে এতগুলো ফুচকা একেবারে খাবো। ইরফান শক্ত চোখে মাইরার দিকে চেয়ে আছে। পেছন থেকে শুদ্ধ শব্দ করে হেসে ফেলল। মাইরা ঘাড় বাঁকিয়ে নিজেও হাসল। এই লোকটার গায়ে আগুন লাগাতে ভালোই লাগে, শুধু না মানলেই হয়। ইরফান দোকানওয়ালার দিকে তাকিয়ে বলল, প্লেট সাজানো স্টার্ট করুন। শুদ্ধ এগিয়ে এসে বলল, আরে তুই কি বাচ্চা নাকি, বাদ দে তো। এরপর দোকানির উদ্দেশ্যে বলল, মামা 2 প্লেট ফুচকা দিন তো আপনি। মাইরা বলে উঠল, আমি তো 4 প্লেট দিতে বলেছি। শুদ্ধ হেসে বলল, ওকে, তাহলে 4 প্লেট দিন। ফুচকা লাভার মেয়ে বলে কথা। মাইরা খুশি হলো, ভালোভাবে ফুচকা খেতে পারবে এখন। তার স্বামী নামক অস্বামীর বন্ধুটা কত ভালো, আর এই লোকটা একটা জাদ্রেল। বিরক্ত হয়ে ইরফানের দিকে তাকালে ইরফানের দৃষ্টি দেখে চুপসে যায়। সে কি এমন করেছে? তার ডান হাতটা এত শক্ত করে ধরে রেখেছে হয়তো রক্ত সঞ্চালন হচ্ছে না ঠিকঠাক। মাইরা ইনোসেন্ট ফেস বানিয়ে বলল, হাতটা ছাড়ুন প্লিজ। ছিঁড়ে গেল হাতটা আমার, উফ। শুদ্ধ পাশে দাঁড়িয়ে বলল, ইরফান ছাড়, মেয়েটা ব্যথা পাচ্ছে। ইরফান শুদ্ধর দিকে তাকালে শুদ্ধ মেকি হেসে বলল, মানে তোর বউ, আমার ভাবি ব্যথা পাচ্ছে। ইরফান মাইরার হাত ঝাটকা মেরে ছেড়ে শুদ্ধর কলার ধরে বলল, ওকে আমি বউ মানি না, আন্ডারস্ট্যান্ড? মাইরা ছাড়া পেয়ে তার হাত ডলতে ডলতে বলল, আপনাকেও আমি স্বামী মানি না, অসভ্য লোক। ইরফান দাঁতে দাঁত চেপে মাইরার দিকে তাকায়। শুদ্ধ মাইরার দিকে তাকায়। এই মেয়ে কি ইরফানকে রাগিয়ে দেওয়ার প্রতিজ্ঞা করেছে? ফুচকাওয়ালা ডাকলে শুদ্ধ এগিয়ে গিয়ে 2টো প্লেট নিয়ে মাইরাকে দিল। মাইরা 2 হাতে 2টো প্লেট নিয়ে একটা চেয়ারে গিয়ে বসল। একটা প্লেট কোলের উপর রেখে আরেকটা প্লেট বাম হাতের তালুতে নিয়ে খাওয়ায় মনোযোগ দিল। শুদ্ধ বাকি 2টো প্লেট নিয়ে রাস্তার ওপারে ইরফানের গাড়ির কাছে গিয়ে জানালা দিয়ে ফুচকার প্লেট ইনায়ার সামনে ধরে। ফুচকার প্লেট দেখে ইনায়ার মুখে হাসি ফুটে ওঠে। শুদ্ধর দিকে তাকিয়ে বলে, থ্যাংক ইউ শুদ্ধ ভাই। শুদ্ধ ভ্রুকুচকে বলে, দ্রুত ফিনিশ কর। ইনায়া শুদ্ধর হাত থেকে প্লেট নিয়ে খাওয়া শুরু করে। তার ভাইয়ের থেকে শুদ্ধ ভাইটা ভালোই আছে। একটা ফুচকা মুখে পুরে বলে, তুমি খাবে? শুদ্ধ ভ্রুকুচকে ফটাফট 3টা ফুচকা মুখে পুরে নিল। ইনায়া হাঁ করে চেয়ে আছে। সে জিজ্ঞেস করলো, আর এই লোক তার 3টা ফুচকা খেয়ে নিল? ইনায়া প্লেট সরিয়ে বলল, তোমাকে আমি দিয়েছি, জিজ্ঞেস করলাম অমনি খেয়ে নিলে। খেলে তো খেলে, কতগুলো খেলে? শুদ্ধ ঝাল খেতে পারে না, মারাত্মক ঝালই ফুচকায়। মুখের ফুচকা খেতে তো পারলই না, পাশে গিয়ে মুখ থেকে সব ফেলে দ্রুত ইনায়ার পাশে এসে বলল, পানি দে, পানি। ওরে আল্লাহ, মেয়েরা এসব কি খায়? ইনায়া শুদ্ধর দিকে চেয়ে আছে। শুদ্ধর চোখ দুটো লাল হয়ে গিয়েছে। মনে মনে ভেঙচি কেটে বিড়বিড় করে বলল,
একদম ঠিক হয়েছে। শুদ্ধ ইনায়াকে ধমকে বলল, এই বেয়াদব, পানি দে। ইনায়া সিটের পকেট থেকে পানির বোতল বের করে দিলে শুদ্ধ গলগল করে প্রায় অর্ধেক বোতলের পানি খেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। এদিক ওদিক মাথা নাড়ায়। ইনায়া আড়ালে হেসে নিজের খাওয়ায় মন দেয়। মাইরা খুব মনোযোগ দিয়ে ফুচকা খাওয়ায় ব্যস্ত। রাস্তার হলদে আলোর কিছুটা মাইরার মুখে এসে পড়েছে। মেয়েটা কি দারুণ খুশির আমেজে ফুচকা মুখে পুড়ছে, যেন অমৃত খাচ্ছে। মুখের এক্সপ্রেশনে এমনই মনে হচ্ছে। ইরফান গম্ভীর মুখাব্বয়ে মাইরার দিকে চেয়ে আছে। সে বুঝল না এই রাস্তার ফুচকা পেয়ে কেউ কী করে এত খুশি হতে পারে। স্ট্রেঞ্জ। মাইরার ডান গালে চোখ পড়লে দেখল পুরো গাল অনেক ফুলে আছে, বেশ লাল হয়ে আছে গালের চারপাশটা জুড়ে। সে আর তার মা দুজনেই মেরেছে মনে পড়ল। ফোঁস করে শ্বাস ফেলে চোখ বুজল। শুদ্ধ মাইরার সামনে দাঁড়িয়ে বলল, তোমার নাম কি? মাইরা খেতে খেতে মৃদু হেসে বলল, জি মাইরা ইসলাম। শুদ্ধর নজর মাইরার ডান গালে পড়লে অবাক হয়। হঠাৎই প্রশ্ন করে, তোমার গালে কি হয়েছে? মাইরা এক প্লেট ফুচকা খাওয়া শেষ করল। অপর প্লেটের লাস্ট ফুচকা মুখে পুরে চিবিয়ে চিবিয়ে পুরোটা শেষ করল। ঝালে চোখে পানি জমেছে। ঝাল পাত্তা না দিয়ে গলা নামিয়ে বলল, আপনার বন্ধু আমায় সাদাসিধে পেয়ে মেরেছে, বুঝলেন? ইরফান ভ্রু কুঁচকে মাইরার দিকে চেয়ে আছে। মাইরা ইরফানের দিকে তাকিয়ে বলল, আর কখনো যদি মেরেছেন না, আপনার নামে মামলা দেব। বউ পেটানো ভালো কাজ নয়, জানেন না? ইরফান রেগে এগিয়ে আসতে নিলে মাইরা প্লেট দুটো রেখে রাস্তার এপার থেকে ওপারে যাওয়ার জন্য দৌড় দেয়। আরেকবার যদি থাপ্পড় দেয় নয়তো হাত টেনে ধরে সব পচে যাবে সেই ভয়েই দৌড় দিচ্ছে। রাস্তার ওপারে গাড়িতে গিয়ে ইনায়ার পাশে বসবে। রাস্তা দিয়ে মাঝে মাঝেই বড়সড় গাড়ি চলাচল করছে। মেয়েটা না দেখে এভাবে দৌড় দিয়েছে। একটা বড় ট্রাক মাইরার দিকে ধেয়ে আসছে। শুদ্ধ চোখ বড় বড় করে তাকায়। ইরফান ও শিট বলে একটা দৌড় দেয়। ট্রাকটা মাইরার সাথে লাগবে লাগবে ভাব। মাইরা নিজেও চোখ বড় বড় করে তাকায়। তার আগে ইরফান মাইরার হাত ধরে জোরে এক টান দেয়। মেয়েটা তাল সামলাতে না পেরে ইরফানের বুকে এসে হুমড়ি খেয়ে পড়ে। ট্রাকটা একদম তাদের পাশ ঘেঁষে চলে যায়। মাইরা ভয়ে কাঁপছে। একটুর জন্য সে বেঁচে গিয়েছে। জীবনে কখনো এত ভয়াবহ অভিজ্ঞতা হয়নি। ইরফান মাইরাকে ঝাটকা মেরে সরিয়ে সেখানেই কষিয়ে ডান গালে একটা থাপ্পড় মেরে দেয়। মাইরা কয়েক পা পিছিয়ে যায়। কাটা ঘায়ে নুনের ছিটা দিলে যেমন হয়, তেমনি মাইরার গালে অসহ্য যন্ত্রণা হলো। একটু আগের ঘটনার ভয়ে এমনিতেই মেয়েটা কাঁপছে, সাথে গালের অসহনীয় ব্যথায় চোখ থেকে টুপ টুপ করে পানি গড়িয়ে পড়ল। ইনায়া মাইরার দিকে ট্রাক আসতে দেখেই গাড়ি থেকে নেমেছিল। মাইরাকে অক্ষত দেখে স্বস্তির নিঃশ্বাস নেয়। তবে তার ভাইয়ের থাপ্পড় মারা দেখে সে নিজেই কথা বলার ভাষা হারায়। দ্রুত পায়ে সে দাঁড়ায় মাইরার পাশে। শুদ্ধ ইরফানের পাশে এসে দাঁড়ায়। কি বলবে বুঝতে পারছে না। ইরফান এখনও জ্বলন্ত চোখে মাইরার দিকে চেয়ে আছে। মাইরা ভেজা চোখে মাথা তুলে তাকায়। কাঁদতে কাঁদতে বলে, অসভ্য লোক। এই, আপনার হাত ব্যথা করে না? আমার গালটা কি সরকারি পেয়েছেন? শুধু মারছে তো মারছেই। অমন লোহার হাত দিয়ে এই নরম গালে মারতে একটুও মায়া করে না? পাষাণ লোক। ইরফান আবারও তেড়ে যেতে নিলে মাইরা ভয়ে নিজেকে গুটিয়ে নেয়। শুদ্ধ ইরফানকে টেনে ধরে ইনায়ার দিকে তাকিয়ে বলে, গাড়িতে গিয়ে বস। ইনায়া মাইরাকে নিয়ে ওপারে গিয়ে গাড়িতে উঠে বসে। মাইরা গাড়িতে বসে চোখে জল নিয়ে মৃদু হেসে বলে, আপু তুমি ফুচকা খেয়েছ? ইনায়া শান্ত চোখে মাইরার দিকে তাকায়। মেয়েটার গাল থেকে কিছুটা রক্ত বেরিয়েছে। ইনায়ার খুব খারাপ লাগলো। তার ভাই মেয়েটাকে বারবার এভাবে মারছে কেন? বোন হিসেবে তার নিজেরই গিল্টি ফিল হচ্ছে। মাইরা চোখ মুছে বলল, আপু মন খারাপ করেছ?
আমি তোমার সাথে বসে খাইনি বলে? তোমার জাদ্রেল ভাই বুঝলে, তাই কথা না বাড়িয়ে ওখানে বসেই খেয়েছি। আরেকদিন আমি আর তুমি একসাথে খাবো। ইনায়া কিছুই বলল না। এই মেয়েকে তার রোবট লাগছে। মাইরা অনেকবার ডাকল। ইনায়ার কোনো উত্তর না পেয়ে মুখটা মলিন হয়ে গেল। ঘাড় বাঁকিয়ে গাড়ির জানালা দিয়ে বাইরে তাকালো। সব অন্ধকার। ঠোঁট বাঁকিয়ে মলিন হাসল। বিড়বিড় করে বলল, মিস ইউ বাবা মা। ইরফান শান্ত চোখে তার গাড়ির পানে চেয়ে আছে। শুদ্ধ রেগে বলল, তুই মেয়েটাকে এভাবে মারছিস কেন বলবি? ও তোর হাফ বয়সী একটা মেয়ে। একটু দয়ামায়া বলে কিছুই নেই নাকি তোর? ইরফান বেশ কিছুক্ষণ চুপ থেকে শুদ্ধর দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, মারলাম কখন? শুদ্ধ অবাক হয়ে বলল, মেয়েটার গাল কেটে গিয়েছে, তুই বলছিস মারলি কখন? ইরফান নির্লিপ্ত কণ্ঠে বলল, বাঁচিয়ে শাস্তি দিয়েছি। স্টুপিডদের এভাবেই শায়েস্তা করতে হয়। আরেকটা গাল অক্ষত আছে, এর জন্য শুকুরিয়া কর। শুদ্ধ অদ্ভুতভাবে তাকালো ইরফানের দিকে। ইরফান তো এমন নয়। শুধুমাত্র রেগে কখনো এভাবে মারার মানুষ ইরফান নয়। রাগ বেশি ঠিক আছে, কিন্তু এভাবে ধূপধাপ মারার স্বভাব তো ইরফানের নেই। তার কলার ধরা পর্যন্তই সীমাবদ্ধ থাকে, সেখানেই বাচ্চা মেয়েটাকে ধূপধাপ মেরে দিচ্ছে। শুদ্ধ ভ্রুকুচকে জিজ্ঞেস করে, দেখ, যদি মেয়েটাকে একেবারেই মানতে না পারিস তবে ডিভোর্স দিয়ে দে। এভাবে ধূপধাপ মারিস না। শুনেছি মেয়েটার বাবা নেই। এত কম বয়সে বিয়ে দেওয়ার পর তুই এরকম বিহেভ করছিস। মামা কাজটা একদমই ঠিক করেনি, তুই কেমন জানে। এরপরও এভাবে বিয়ে দেওয়াটা সত্যিই খারাপ হয়েছে। যাকগে, আমি তোদের ডিভোর্সের ব্যবস্থা করছি। ইরফান শুদ্ধর কলার ধরে দাঁতে দাঁত চেপে বলল, আমার ব্যাপারে নাক গলাতে বলেছি তোকে? শুদ্ধ অদ্ভুতভাবে তাকালো ইরফানের দিকে। সে তো ভালো কথাই বলেছে, এর আবার কি হলো? চোখ ছোট ছোট করে বলল, তোরই উপকার করতে চাইছি। ইরফান কিছুই বলল না। শুদ্ধর কলার ছেড়ে গটগট পায়ে এগিয়ে গেল গাড়ির দিকে। শুদ্ধ চিন্তিত বদনে ইরফানের পানে চেয়ে গাল চুলকালো। এই ইরফানের হাবভাবটা কি? এই বলছে বউ মানে না, আবার ধূপধাপ মেরে দিচ্ছে, ডিভোর্স করাতে চাইলে নাক গলাতে নিষেধ করছে। কি আজব পাবলিক! এক মানুষ অথচ ক্যারেক্টার কতগুলো। ইরফান গাড়ির দরজা খুলে ড্রাইভিং সিটে বসে। সিটে মাথা এলিয়ে ডান হাতের কনুই জানালার উপর রেখে মুষ্টিবদ্ধ হাত কপালে ঠেকিয়ে চোখ বুজে রাখে। কিছুক্ষণ পর চোখ খুলে সামনের আয়নায় চোখ পড়লে মাইরার লালিত ডান গাল ভেসে ওঠে দর্পণে। ইরফান ভ্রু কুঁচকে তাকায়। মাইরা ইনায়ার কাঁধের উপর মাথা ঠেকিয়ে চোখ বুজে আছে। ইনায়া বাম পাশে বসায় মাইরা তার মাথার বাম পাশ ইনায়ার ডান কাঁধে ঠেকিয়ে রেখেছে, যার ফলে গাড়ির হলদেটে আলোয় মাইরার লালিত ফোলা ডানগাল স্পষ্ট দৃশ্যমান হয়ে আছে। কিছুটা রক্তের ছিটে ফোটা ফোলা গাল জুড়ে। ইরফান কিছুক্ষণ আয়নায় ফুটে ওঠা মলিন মুখের মাইরার পানে চেয়ে থাকল। এরপর চোখ সরিয়ে নেয়। ডান হাতে গাড়ির স্টিয়ারিংয়ে একটা থাপ্পড় মারে। মাইরা ঘুমের মাঝেই কেঁপে ওঠে, তবে চোখ মেলে তাকায় না। ঘুমিয়েছে বোধহয়। সেই সময় শুদ্ধ গাড়িতে ইরফানের পাশে উঠে বসে। ভ্রু কুঁচকে বলে, আবার কি হলো তোর? ইনায়া আর চোখে তার ভাইয়ের দিকে তাকায়। ইরফান সামনে তাকিয়ে গাড়ি স্টার্ট দেয়। পেছন দিক নিয়ে হঠাৎ করে স্পিড বাড়ালে মাইরা ঝাঁকি দিয়ে ওঠে। একটু চোখ লেগেছিল। এত জোরে ধাক্কা পেয়ে পিটপিট করে চোখ মেলে তাকায়। ইরফান গাড়ির স্পিড বাড়ায়। মাইরা চোখ বড় বড় করে তাকিয়ে বলে, এত জোরে চলছে কেন গাড়ি? আপনি আমায় মারার জন্য এমন করছেন? খারাপ লোক। শুদ্ধ পেছন ফিরে ইশারায় বলে, মেরি মা, চুপ যা। মাইরা তো শুদ্ধর দিকে তাকালোই না। রেগে মেগে বলে, আস্তে চালান বলছি, একটু ঘুমিয়েও শান্তি দেয় না। ইনায়ার দিকে তাকিয়ে বলল, আসলে ভালোর ছিটে ফোটাও নেই তোমার ভাইটার মাঝে।
ইরফান রেগে গাড়ির স্পিড আরও বাড়ায়। মাইরা কটমট দৃষ্টিতে ইরফানের মাথার পেছনে তাকিয়ে থাকে। দুই হাত আড়াআড়ি গুজে বিড়বিড় করে বলে, অসহ্য লোক একটা। ইনায়ার শুদ্ধ অসহায় চোখে একবার মাইরার দিকে তাকায়, একবার ইরফানের দিকে। তাদের মন বলছে এরা এমন কেন। মাইরার মাথায় কিছু একটা আসে। ইনায়ার কাছে গিয়ে ফিসফিসিয়ে বলে, আচ্ছা আপু, বাবা যদি আমাদের বাইরে আসার কথা জানতে পারে তাহলে কি করবে? ইনায়া মাইরার দিকে তাকিয়ে বলে, অনেক বকবে। মাইরা ভীত কণ্ঠে বলে, বাবা তো আমাকে নিজের মেয়ে বলেছিল, এখন একটা ভুল করে ফেলেছি। তাহলে যদি বাবা আমায় এই ভুলের জন্য আর নিজের মেয়ে না ভাবে? কথাগুলো বলেই মনমরা হয়ে যায়। কিছুক্ষণের মাঝেই ইরফান গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। মাইরা দ্রুত গাড়ি থেকে নেমে ইরফানের পেছনে দাঁড়িয়ে বলে, বাবাকে একদম বলবেন না আমি আর আপু বাইরে গিয়েছিলাম। ইরফান ভ্রু কুঁচকে পেছন ফিরে তাকায়। মাইরা ইরফানের দিকে চেয়ে বলে, কথা বলছেন না কেন? একদম বলবেন না বাবাকে। ইরফান নীরব চোখে মাইরার দিকে চেয়ে আছে। মাইরা বিরক্ত হয়ে 2 পা এগিয়ে এসে বলল, আবার মারার প্ল্যান করছেন? আমি একদম মার খেতে ভয় পাই না। আপনি বাবাকে বলবেন না আমরা বাইরে গিয়েছি। আমি না বলে গিয়ে অপরাধ করেছি। আপনি গাল ফাটিয়ে দিয়েছেন। শোধবোধ। ইরফান চোখ বুজে দীর্ঘশ্বাস ফেলল। এই গর্দভ জানেই না সে কেন মার খেয়েছে। মাইরা কোমরে হাত দিয়ে বলল, বাবাকে বলে দেওয়ার প্ল্যান করছেন তাই না? আপনি আসলেই একটা। বলার আগে ইরফান শক্ত হাতে মাইরার গাল চেপে ধরে। মাইরা ব্যথা পায়। ইরফান সেকেন্ড কয়েকের মাঝেই মাইরার গাল ছেড়ে বারবার শ্বাস নেয়। এর সাথে থাকলে এর গায়ে মারের দাগ ছাড়া কিছুই পাওয়া যাবে না। পেছন থেকে তারেক নওয়াজ বলে ওঠে, কি হয়েছে? কে কথা বলে ইরফান? শ্বশুরের গলা পেয়ে মাইরার চোখ বড় বড় হয়ে যায়। দ্রুত ইরফানের গা ঘেঁষে ইরফানের পেছনে গিয়ে ইরফানের পিঠের দিকে শার্ট 2 হাতে খামচে ধরে। পেছনে মুখ লুকায়। তার মনে ভয়। তার শ্বশুরের মতে রাতে বাইরে যাওয়া ভুল। সে তো এই ভুল করেছে, তাও আবার ইনায়াকে নিয়ে। এখন তার এই বাবাটাও যদি তাকে আর মেয়ে না মানে। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে সামনে পা বাড়ালে মাইরা ইরফানের শার্ট টেনে ধরে। ইরফানের পা থেমে যায়। ছেলেটা বিরক্তির নিঃশ্বাস ফেলে। ওপাশ থেকে শুদ্ধ আর ইনায়া গাড়ি থেকে বের হয়ে দাঁড়িয়েছে। শুদ্ধ ইরফানের পেছনে মাইরাকে এভাবে দেখে অবাক হয়। ইরফান পেছনে হাত নিয়ে শক্ত হাতে ঝাড়া দিয়ে মাইরার হাত ছাড়িয়ে নেয় নিজের শার্ট থেকে। এরপর উল্টো ঘুরে মাইরার দিকে তাকায় গম্ভীর মুখাবয়ে। মাইরা 2 পা পিছিয়ে যায়। বিড়ালের থেকে বাঁচতে বাঘের কাছে আশ্রয় চেয়েছে। কত বড় ভুল হয়েছে বুঝতেই দ্রুত মাইরা তার 2 হাত তুলে 2 গালে রাখে। কাঁদো কাঁদো মুখ করে বলে, একদম মারবেন না বলে দিচ্ছি। আমি ব্যথা পাই। গালটা এখনো জ্বলছে। ইরফান তীক্ষ্ণ চোখে মাইরার মুখের দিকে চেয়ে রইল। কিছুই বলল না। এরপর মাইরার পাশ কাটিয়ে চলে যায়। মাইরা বোকা চোখে সামনে তাকালে তার শ্বশুরকে দেখে চোখ বড় বড় হয়ে যায়। তারেক নওয়াজ এগিয়ে এসে মাইরাকে দেখে বলে, আম্মু, তুমি এখানে? কোথায় গিয়েছিলে? মাইরা আমতা আমতা করে বলে, ওই গিয়েছিলাম। এর মাঝেই তারেক নওয়াজের চোখ যায় মাইরার গালের দিকে। সন্ধ্যার পর সে মাইরাকে দেখেছিল। মেয়েটার গাল তো এমন ছিল না। এইটুকু সময়ের মাঝে গাল ফেটে রক্ত বের হওয়ার উপক্রম হয়েছে কিভাবে ভেবে পায় না। তাই প্রশ্ন করে, তোমার গালের এই অবস্থা হলো কি করে আম্মু? তারেক নওয়াজের কথা শুনে ইরফানের পা থেমে যায়। মাইরা বলতে চায়, আপনার ছেলের লোহার হাত দিয়ে আমার এত কোমল ত্বকে আঘাত করেছে, কিন্তু মনের কথা মনেই রাখল। এমনিতেই তাকে নিয়ে কত অশান্তি হয়েছে, এটা বললে নিশ্চয়ই আরও অশান্তি হবে। বাবা ছেলের মাঝে আরও রাগারাগি হবে। এই সব ভেবে আর বলল না। কিন্তু কি বলবে ভেবে হঠাৎই মাথায় বুদ্ধি আসে।
অতঃপর মৃদু হেসে বলে, আমি বাথরুমে পড়ে গিয়েছিলাম বাবা, তাই আর কি, ঠিক হয়ে যাবে, কিচ্ছু হয়নি। তারেক নওয়াজ ভ্রু কোঁচকাল। তাকে এই নিয়ে আর ভাবতে হয় না। ইরফান এগিয়ে এসে গম্ভীর গলায় বলে, আমি মেরেছি। পেছন থেকে ইরফানের কথা শুনে মাইরা পেছন ফিরে চোখ বড় বড় করে তাকায়। ইরফান রাগান্বিত চোখে মাইরার দিকে চেয়ে বলল, ইডিয়েট, লায়ার হতে শিখেছে বাচ্চাকালেই। তারেক নওয়াজ রেগে গেল, তুমি আবার ওকে মেরেছ? ইরফান যেতে যেতে শক্ত কণ্ঠে বলল, বাদরামি করেছে, শাস্তি পেয়েছে, দ্যাটস ইট। তারেক নওয়াজ রেগে বলে, তুমি সত্যি একটা অমানুষ হয়েছ। এই মেয়েটাকে মারতে তোমার একটু মায়া হয় না? ইরফান রাগে তাদের মেন গেটে একটা লাথি মেরে বাড়ির ভেতর চলে যায়। তারেক নওয়াজ অবাক হয়ে দেখলেন ইরফানকে। চোখ বুজে দীর্ঘশ্বাস ফেললেন। এসব আর নতুন কি? তার কেন যেন বারবার মনে হচ্ছে বিয়েটা দিয়ে তিনি সত্যিই বড় ভুল করে ফেলেছেন। মায়রার দিকে তাকালে দেখল মায়রা তার দিকেই তাকিয়ে আছে অসহায় চোখে। মায়রা হঠাৎই হেসে বলল, বাবা, আপনি রাগ করবেন না, আমার ব্যথা তো অর্ধেক সেরে গিয়েছে, কিছুক্ষণ পর পুরোটাই সেরে যাবে। তারেক নওয়াজকে চুপ থাকতে দেখে মায়রা আবারও বলল, বাবা, আমি একটা কথা বলতে চাই। তারেক নওয়াজ মায়রার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, হ্যাঁ আম্মু, বলো। কথাটা বলে পাশ ফিরে ইনায়ার শুদ্ধকে দেখে ভ্রু কোঁচকাল। আবার মায়রার দিকে তাকালো। এরা সবাই গিয়েছিল কোথায়? ইনায়ার দিকে তাকিয়ে বলল, তোমরা কোথায় গিয়েছিলে? মায়রা ভাবে এক্ষুনি ইনায়া আপুকে বকলো বলে, তাই দ্রুত বলে ওঠে, আমি নিয়ে গিয়েছিলাম বাবা। তারেক নওয়াজ ভ্রু কুঁচকে বললেন, কোথায়? মায়রা হেসে বলল, আচ্ছা, আগে আমার একটা কোশ্চেনের অ্যান্সার দিন তো। ধরুন আপনার এক মেয়ে প্রথমবার বড় একটা ভুল করেছে, এরপর আপনার কাছে ক্ষমা চাইছে, আর সেই ভুল দ্বিতীয়বার সে করবে না। আপনি কি তাকে ক্ষমা করবেন নাকি শাস্তি দেবেন? তারেক নওয়াজের কোঁচকানো ভ্রু শিথিল হলো। তা কি ভুল করেছ আম্মু? মাইরা হিহি করে হেসে বলে, বাবা, আমার ফুচকা অনেক পছন্দের, তাই এক্সাইটমেন্টে একা একাই চলে গিয়েছিলাম। মাথা নিচু করে অনুতাপের স্বরে বলল, সরি। তারেক নওয়াজ মাইরার মাথায় হাত বুলিয়ে গম্ভীর গলায় বলল, ফার্স্ট টাইম তাই ক্ষমা করলাম, সেকেন্ড টাইম কঠিন পানিশমেন্ট হবে কিন্তু। মাইরা মন খারাপ করে বলল, আপনার মেয়ে হওয়া থেকে কাটাকুটি হবে না তো? তারেক নওয়াজ অদ্ভুত চোখে তাকালো মাইরার দিকে। মেয়েটার মুখে কত মায়া। বাবা মারা গিয়েছে, সেই হিসেবে মেয়েটা এতিম। বাবার আদর পায় না, মায়ের আদরও সেভাবে পায় না। এজন্যই তিনি তার বন্ধুর মেয়েটাকে তার কাছে নিয়ে আসলো। কিন্তু তার ছেলে যে মেয়েটার সাথে অমানবিক আচরণ করছে, এতে তিনি ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছেন। তার বন্ধুকে দেওয়া কথাটা যে তিনি রাখতে পারছেন না, ভালো রাখতে পারছেন না মেয়েটাকে। মাইরা হেসে বলল, আপনি খুবই ভালো বাবা। আপনি আমায় আপনার মেয়ে থেকে কাটবেন না জানি। আমি মানুষ চিনতে একদম ভুল করি না। ঠিক বললাম তো? তারেক নওয়াজ মাইরার কথায় হেসে ফেলল। ইনায়া এগিয়ে আসলে তারেক নওয়াজ তার দুই মেয়ের হাত আগলে নিয়ে বাড়ির ভেতরে যান। শুদ্ধ দীর্ঘশ্বাস ফেলে ইরফানের গাড়ি পার্ক করে ভেতরে যায়। মাইরা সকাল সকাল উঠে ফজরের নামাজ পড়ে নেয়। আজ ইনায়া তার সাথে আছে। নামাজ শেষে জানালার দিকে নজর দিলে দেখল ভোরের আলো ফুটতে শুরু করেছে। মাইরা ইনায়াকে ডাকতে লাগলো। নামাজের আগেও অনেকবার ডেকেছে, ওঠাতেই পারেনি, এখনও ডাকছে। মেয়েটা উল্টে পাল্টে শুধু ঘুমিয়ে যাচ্ছে। মাইরা মিটিমিটি হেসে দুষ্টু বুদ্ধি আঁটল। তার ব্যাগে একটা রাবারের সাপ আছে, এটা দিয়ে তার ছোট ভাইকে ভয় দেখাতো মাঝে মাঝে। এগিয়ে গিয়ে ব্যাগ থেকে বের করে আনে। এরপর ইনায়ার গলার সাথে সাপটা রেখে দেয়। মুখ চেপে ফিসফিস করে একটু হেসে নেয়। এরপর ইনায়ার দিকে ঝুঁকে বলল, আপু, আপু ওঠো, সাপ।
তোমার গায়ে সাপ। ইনায়া আবারও এপাশ ফিরে ওপাশ হয়। ঘুম হালকা হয় মাইরার সাপ সাপ কথাটা কানে পৌঁছায়। পিটপিট করে চোখ খুলে সামনে তাকায়। ঝাপসা দেখে আবারও চোখ বুজতে নিলে চোখ নামালে তার হাতের উপর সাপের মতো কিছু একটা দেখেই লাফ দিয়ে উঠে সাপটা ছুঁড়ে ফেলে সর্বশক্তি দিয়ে। চিৎকার দেয় সাপ বলে। মাইরা নিজেও ভয় পেয়ে ইনায়ার সাথে চিৎকার দেয়। মূলত ইনায়ার এক্সপ্রেশন দেখে মাইরার মনে হয়েছে সত্যি সাপ বেরিয়েছে। মাইরা দৌড়ে গিয়ে রাবারের সাপটা কুড়িয়ে ইনায়ার সামনে ধরে বলতে চায়, এটা রাবারের সাপ। ইনায়া তার সামনে আবারও সাপ দেখে প্রায় কেঁদে দিয়ে আম্মু বলে ডেকে ওঠে। ওদিকে তারেক নওয়াজ তার রুমা নওয়াজ ঘরের দরজা ধাক্কাচ্ছে। মাইরা ঢোক গিলে নেয়। এখন কি হবে? তীব্র ধাক্কানোর আওয়াজে মাইরা গিয়ে দরজা খুলে দেয়। তারেক নওয়াজ আর রুমা নওয়াজ ভেতরে গিয়ে ইনায়াকে ভীত চোখে পানি দেখে বাবা মা দুজনেই চিন্তিত হয়ে যান। রুমা নওয়াজ ইনায়ার পাশে বসে মেয়েকে আগলে নিয়ে মাইরার দিকে চেয়ে বলে, এই মেয়ে, কি করেছো আমার মেয়ের সাথে? মাইরা আমতা আমতা করে হাতের সাপটা বের করে বলে, আসলে আমি খেলনা সাপ বের করেছিলাম, এটা দেখে আপু ভয় পেয়েছে। রুমা নওয়াজ ইনায়াকে জড়িয়ে ধরে রেগে বলল, কালকে মার খেয়েও হয়নি তাই না, বেয়াদব মেয়ে। ঘুমের ঘোরে এভাবে দেখে কত মানুষের হার্ট অ্যাটাক হয় জানো? মাইরা মাথা নিচু করে নিল। মিনমিন করে বলল, সরি, আমি বুঝতে পারিনি। ইনায়া তার মাকে জড়িয়ে ধরেছে। হঠাৎ এভাবে দেখে ভীষণ ভয় পেয়েছে মেয়েটা। এখনও শরীর মৃদু কাঁপছে। রুমা নওয়াজ নামাজ পড়ে দোয়া পড়ছিলেন। তখনই মেয়ের এমন চিৎকার শুনে ছুটে এসেছেন। এদিকে তারেক নওয়াজ মসজিদ থেকে ফিরছিলেন নামাজ শেষে। তখন মেয়ের এমন চিৎকার শুনতে পায়। ইনায়ার মা ইনায়ার গায়ে হাত বুলিয়ে আদুরে সুরে বলে, ভয় পেও না আম্মু, ওটা কিছু না, খেলনা জিনিস ওটা। ইনায়া কিছুই বলল না, মাকে জড়িয়ে ধরে রাখল। রুমা নওয়াজ মেয়েকে নিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ালেন। মাইরা এগিয়ে এসে হাতের সাপ এগিয়ে দিয়ে বলল, আপু দেখো, এটা খেলনা, ভয় পেও না। ইনায়া আবারও হঠাৎ দেখে ঝাঁকি দিয়ে ওঠে। রুমা নওয়াজ ধমকে ওঠে মাইরাকে। মাইরা মলিন মুখে একবার রুমা নওয়াজের দিকে তাকায়। এরপর আবারও ইনায়ার দিকে তাকিয়ে বলে, আপু, আমি সরি, আসলে নামাজের সময় চলে যাচ্ছিল তো, তাই তোমাকে উঠাতে চাইছিলাম, তাই এভাবে ডেকেছি। সরি আপু, আর কখনো এমনটা করব না। ইনায়া হ্যাঁ না কিছুই বলল না। রুমা নওয়াজ ইনায়াকে নিয়ে বেরিয়ে যায়। মাইরার চোখে জল টলমল করে ওঠে। তারেক নওয়াজ এগিয়ে এসে মাইরার মাথায় হাত দিয়ে বলে, আর কখনো এমন করো না, এভাবে অনেক বড় ক্ষতি হতে পারে, বুঝেছ? মাইরা নিজেকে সামলে ফট করে মাথা তুলে হেসে বলল, জি বাবা। হাতের রাবারের সাপ দেখিয়ে বলে, এটা আজকেই ফেলে দেব, আর হবে না। তারেক নওয়াজ গম্ভীর গলায় বলল, আচ্ছা। এই বলে ঘর থেকে বেরিয়ে যায়। মাইরার ভীষণ খারাপ লাগলো। সবাই কি তার উপর অনেক রেগে গিয়েছে? ইনায়া আপুও কথা বলল না, বাবাও হাসল না। এগিয়ে গিয়ে ঘরের দরজা ভিড়িয়ে দিল। রুমা নওয়াজ ইনায়াকে জড়িয়ে ধরেছিল। সেই দৃশ্য চোখের সামনে ভাসল। এমন দৃশ্য তার মায়ের সাথে কত বছর আগে হয়েছিল কে জানে। চোখ থেকে পানি গড়িয়ে পড়ে, কিন্তু এটাকে সে বেশিক্ষণ লালন করে না। দ্রুত দুই হাতে দুই চোখ মুছে নিজে নিজেই হেসে ফেলে। রাবারের সাপ নিয়ে বেলকনিতে দৌড়ে যায়। ভোরের এই আবহাওয়া মাইরার ভীষণ ভালো লাগে। ইনায়া স্বাভাবিক হলে নামাজ পড়ে মাইরার ঘরে আসে। মাইরা বেলকনিতে দাঁড়িয়েছিল। ইনায়া পেছন থেকে ভাউ বলে ওঠে। মাইরা লাফ দিয়ে ওঠে। বুকে থুতু দিয়ে পেছন ফিরে ইনায়াকে দেখে দ্রুত ইনায়াকে জড়িয়ে ধরে বলে, আপু, আমি সরি, প্লিজ, আমি আর এমনটা করব না। ইনায়া হেসে মাইরার পিঠে হাত বুলিয়ে বলল, পাগলি মাইরা। মাইরা মুখ ফুলিয়ে বলে,
আমি পাগলি না। ফিসফিস করে বলল, তোমার ভাই পাগল। পেছন থেকে রুমা নওয়াজ হাতে এক কাপ চা নিয়ে দাঁড়িয়ে গম্ভীর গলায় বললেন, কে পাগল? মাইরা রুমা নওয়াজকে দেখে ভীত চোখে তাকায়। আমতা আমতা করে করে হেসে বলে, ওই আমি। ইনায়ার মা ইনায়ার হাতে চায়ের কাপ দিয়ে বলল, তোমার গুণধর ভাবিকে এটা খেয়ে আমাকে উদ্ধার করতে বলো, আর এসব বেয়াদবি ছাড়তে বলো। মাইরা মাথা নিচু করে মিনমিন করে বলল, আমি বেয়াদবি করি না তো আন্টি, আমি খুব ভালো। আপনি আমার সাথে একদিন কাটিয়ে দেখুন। রুমা নওয়াজ ধমকে বললেন, একজন বাবা আরেকজন আন্টি। মাইরা অবাক হয়ে রুমা নওয়াজের দিকে তাকিয়ে বলে, তাহলে আপনাকে কি বলবো? রুমা নওয়াজ দীর্ঘশ্বাস ফেলে ইনায়ার হাতে চায়ের কাপ ধরিয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। মাইরা ইনায়ার দিকে তাকালে ইনায়া হেসে বলে, তোমাকে আম্মু বলে ডাকার ইঙ্গিত দিয়েছে আম্মু। মাইরা চোখ বড় বড় করে ইনায়ার হাত ধরে ঘুরতে নিলে ইনায়ার হাত থেকে গরম চায়ের কিছুটা মাইরার পায়ের উপর এসে পড়ে। মাইরা উফ শব্দ করে ওঠে। ইনায়া দ্রুত চায়ের কাপ রেখে বলল, হায় হায়, কোথায় লাগলো? মাইরা মেঝেতে বসে হাত দিয়ে পায়ের উপর থেকে একবার হাত বুলিয়ে হেসে বলে, ও একটু, কিছুই হয়নি, তুমি চা খাও তো। ইনায়া হেসে বলল, এই চা আম্মু তোমাকে দিয়ে গেল, আমি চা খাবো না, আমি এখন ঘুমাবো। তুমি যে সকালে ঘুমাও না তাই আম্মু বাবার সাথে তোমার জন্য চা করেছে। মাইরা অবাক হয়ে তাকালো ইনায়ার দিকে, মুখ ফসকে বলে ফেলল, তার মানে তোমার আম্মু, আমার শাশুড়ি উপরে উপরে দজ্জাল শাশুড়ি, ভেতরে ভেতরে ভালো শাশুড়ি, তাই তো? ইনায়া মাইরার কথায় হেসে ফেলল। বসা থেকে দাঁড়িয়ে ঘরে গিয়ে বিছানায় শুয়ে বলল, আমি ঘুমাচ্ছি মাইরা, আমার সকালে ওঠার অভ্যেস নেই, বাই। মাইরা হেসে বলল, আচ্ছা আপু, ঘুমাও, আর ডিস্টার্ব করব না পাক্কা। এরপর চায়ের কাপ নিয়ে ফটাফট চা সাবার করল। বিড়বিড় করল শাশুড়ি মায়ের মুখ থেকে নিম ঝরলেও হাত থেকে তো বহুত মধু ঝরে। পা জ্বলছে হালকা। দ্রুত ওয়াশরুমে গিয়ে ট্যাপের নিচে পা দিয়ে রাখল কিছুক্ষণ, জ্বলুনি কিছুটা কমেছে। এরপর ওয়াশরুম থেকে বেরিয়ে ইনায়াকে দেখল সে ঘুম। মাইরা ইনায়াকে আর ডিস্টার্ব করল না, ঘরের দরজা চেপে ঘর থেকে বেরিয়ে যায়। এদিক ওদিক তাকালো, পুরো বাড়ি নিস্তব্ধ, সবাই হয়তো আবার ঘুমিয়ে পড়েছে। মাইরা এদিক ওদিক হাঁটল। এরপর ধীরে ধীরে মেন গেট খুলে বাইরে যায়। বাড়ির সামনে অনেকটা জায়গা জুড়ে ফাঁকা রাস্তার মতো, তবে এই জায়গা ইরফানদের একদম মেন গেটের ভেতরে। ডান পাশে বেশ বড় সড়ো বাগান, বাম পাশে অনেক গাছপালা লাগানো। মাইরা আশেপাশে তাকালো, কেউ কোথাও নেই। মেয়েটা খালি পায়েই দৌড় লাগায় বাগানের ভেতর, অনেকটা জায়গা জুড়ে ফাঁকা। মাইরা খালি পায়ে মাটির উপর হেঁটে ঘুরে ঘুরে দেখল। হঠাৎ তার মাথায় আসে দড়ি খেলার কথা, গ্রামে প্রচুর খেলেছে। এখন খেলার ভীষণ ইচ্ছে জাগল, কিন্তু খেলার দড়ি তো এখানে নেই, তার বাড়িতে রেখে এসেছে। কিছু একটা ভেবে বাড়ির ভেতর দৌড় লাগায়, ছাদের উদ্দেশ্যে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উঠতে থাকে। ছাদে পৌঁছে হাঁটুতে ভর করে ঘন ঘন নিঃশ্বাস ফেলল। নিজেকে শান্ত করে আশেপাশে তাকিয়ে কিছু একটা খুঁজল। এরপর এগিয়ে গিয়ে কাপড় মেলার একটা মোটা দড়ি বেশ কসরত করে খুলে ফেলল। তারের মতো মোটা দড়ি, এটা দিয়ে খেলতে অসুবিধা হবে না। নিজের ইচ্ছে পূরণ করতে পারবে ভেবে মুখে হাসি ফুটল। এরপর আবারও দৌড় লাগায় বাগানের উদ্দেশ্যে। মাইরা বাগানে এসে আশেপাশে একবার তাকালো, না, কেউ নেই। গায়ের ওড়না খুলে পাশে ঘাসের উপর গুটিসুটি করে রাখল। কোমরের নিচ পর্যন্ত চুলগুলো শক্ত করে খোপা করে নিল। এরপর দুই হাতে দড়ি পেঁচিয়ে লাফিয়ে লাফিয়ে খেলা শুরু করে আর খিলখিলিয়ে হাসে। বাগানের ডান পাশে দোতলায় ইরফানের ঘর, সাথে বেলকনি। ইরফান হাতে ব্ল্যাক কফি নিয়ে এসে দাঁড়ায় বেলকনিতে।
গায়ে ব্ল্যাক টি শার্ট জড়ানো, পরনে ব্ল্যাক প্যান্ট। ডান হাতে কফির মগ নিয়ে তাতে চুমুক দেয়, বাম হাত পকেটে রেখে তীক্ষ্ণ চোখে তাকায় তার বেলকুনি বরাবর নিচের দিকে। মাইরা লাফিয়ে লাফিয়ে খেলার মাঝে খোপা খুলে গিয়েছে। কোমরের নিচ পর্যন্ত কালো কিচকিচে ঘন চুলগুলো ছড়িয়ে। মেয়েটা তবুও খেলছে লাফিয়ে লাফিয়ে। বারবার লাফানোর ফলে চুলগুলো এলোমেলো হয়ে দুলতে থাকে। সকালের স্নিগ্ধ মৃদু হাওয়া নিজের গায়ে মাখাতে ব্যস্ত মাইরা, সাথে ব্যস্ত খেলতে। ইরফান গম্ভীর মুখাবয়বে মাইরার পিঠ ছড়িয়ে যাওয়া কেশের পানে চেয়ে কফির মগে চুমুক দিতে ব্যস্ত। তার হাবভাব কিছুই বোঝা যাচ্ছে না। মাইরা হাঁপিয়ে গিয়ে খেলা থামিয়ে দাঁড়িয়ে যায়, ঘেমে গিয়েছে। হাতের দড়ি ফেলে উল্টো ঘুরে দাঁড়ায়। ইরফান মাইরার দিকেই চেয়েছিল। মাইরার শরীরে ওড়না না থাকায় ইরফান দ্রুত চোখ সরিয়ে বিড়বিড় করে বলল, স্টুপিড বাদর। এরপর তার ঘরে চলে যায়। মাইরা হাঁপিয়ে গিয়ে মাটিতে বসে জিরিয়ে নেয়, চুলগুলো আবারও হাত খোপা করে নেয়। মাটি থেকে ওড়না তুলে গায়ে জড়িয়ে বাসার ভেতরে যায়। পায়ে মাটি, তাই পা গুটিয়ে গুটিয়ে এসেছে, যেন মেঝে অপরিষ্কার না হয়। এরপর তার ঘরে কিছুক্ষণ বসে একবার ভাবল ইনায়াকে ডাকবে, আবার ভাবল থাক, মেয়েটাকে ভয় পাইয়ে ঘুম ভাঙিয়েছিল, এখন ঘুমাক। বিকালে না হয় এই খেলা দেখিয়ে দেবে ইনায়াকে। এরপর টেবিলের উপর থাকা জগ থেকে 2 গ্লাস পানি খেয়ে আবারও ঘর থেকে বেরিয়ে বাগানে যায়। আগের মতোই কাউকে না দেখে গায়ের ওড়না পাশে রেখে দড়ি খেলতে লেগে যায়। মাইরা যখন ঘরে গিয়ে বসেছিল তখন ইরফান নিচে নেমে আসে। বাগানে বিভিন্ন গাছ আছে, ফুল ফল আরও বিভিন্ন ধরনের। ইরফান প্রায়ই গাছ ছেটে দেয়, আজও সেজন্যই এসেছিল। কিন্তু কাজ শেষে হাতের কাঁচি রেখে এগিয়ে আসলে দেখতে পায় তার সামনেই মাইরা আবারও দড়ি খেলছে। ইরফান গম্ভীর মুখে তাকিয়ে রইল কিছুক্ষণ। এরপর মাইরার পাশ দিয়ে চলে যেতে নিলে মাইরা হঠাৎই খেলা থামিয়ে উল্টো ঘুরলে ইরফানের বুকের সাথে ধাক্কা খেয়ে ঠাস করে পড়ে যায় পেছন দিকে। সাথে সাথে ছোটোখাটো একটা চিৎকার দেয়। ইরফান ভ্রু কুঁচকে মাইরার দিকে চেয়ে আছে। মাইরার হাতে, কোমরে, পায়ে কোথাও ব্যথা পাওয়া বাদ নেই বোধহয়। মাইরা চোখ মুখ কুঁচকে সামনে তাকালে দেখল উন্মুক্ত ফর্সা লোমযুক্ত দুটো পা, প্যান্ট হাঁটুর নিচ পর্যন্ত গুটানো। মাইরা অদ্ভুতভাবে তাকায় পা দুটোর দিকে, কিন্তু কিছু মনে পড়তেই ফট করে মাথা তুলে তাকায়। ইরফান তীক্ষ্ণ চোখে মাইরার দিকেই চেয়ে আছে। মাইরা চোখ বড় বড় করে সামনে পড়ে থাকা ওড়নার দিকে তাকায়, একবার নিজের দিকে তাকায়, 2 হাঁটু দ্রুত ভাঁজ করে নেয়। ইরফানের দিকে তাকালে দেখল ইরফান এখনও তার দিকেই চেয়ে আছে। সাথে সাথে চোখ নামিয়ে নেয়। মেয়েটা লজ্জা পেয়েছে বেশ। মুখে খইফোঁটা মাইরা কেমন যেন কথা খুঁজে পাচ্ছে না। তার ওড়নার দিকে তাকালে দেখল ইরফানের পায়ের কাছেই পড়ে আছে। মাইরা আবারও চোখ তুলে আমতা আমতা করে বলল, আমার ওড়নাটা একটু দেবেন? ইরফান হ্যাঁ না কিছুই বলে না। মাইরা ভেবে পায় না সে কি করবে। ইরফান মাইরার দিকে চেয়েই ডান পায়ের সাহায্যে মাইরার ওড়না তুলে 2 হাতে গুটিসুটি করে মাইরার মুখের উপর ছুঁড়ে মারে। মাইরা হাত দিয়ে মুখের উপর থেকে ওড়না সরিয়ে রেগে বলল, ভালো করে দিতে পারেন না? ইরফানের দৃষ্টি দেখে চুপসে যায়, চোখ নামিয়ে বিড়বিড় করে, মানুষটাই তো ভালো না, কাজ ভালো হবে কি করে? বলতে বলতে ওড়না নিয়ে মাথাসহ নিজেকে ঢেকে নিল। ইরফান পাশ কাটিয়ে যেতে নেয়। মাইরা তখনও বসা থেকে কোনো রকমে উঠে দাঁড়ালে ব্যালেন্স হারিয়ে ঠাস করে ইরফানের বুকে ঢলে পড়ে। পড়ে যাওয়ার ভয়ে 2 হাতে ইরফানের বুকের কাছে শার্ট শক্ত করে আঁকড়ে ধরে। ইরফান রেগে তাকায় মাইরার দিকে। মাইরা কাঁদো কাঁদো মুখ করে ইরফানের দিকে তাকিয়ে বলে, বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে পড়িনি। আমার পায়ে কি যেন হয়েছে, দাঁড়াতে পারছি না। ইরফান মাইরার কথা কানে নিল না, ডান হাতে মাইরাকে ধাক্কা দিল। মাইরা ঠাস করে আবারও পড়ে যায়।
পড়ে গিয়ে ওমাগো বলে ওঠে। ইরফান তীক্ষ্ণ চোখে একবার মাইরার দিকে চেয়ে পাশ কাটিয়ে যেতে নিলে তার পাশ দিয়ে জাহিদ মাইরার দিকে এগিয়ে গিয়ে বলে, আরে মাইরা, কি হয়েছে তোমার? মাইরা পিটপিট করে চোখ তুলে তাকায়। কোমর আর পায়ে বেশি ব্যথা পেয়েছে। ডান পা তো মাটিতে রাখতেই পারছে না। মাইরা কাঁদো কাঁদো মুখ করে বলে, ভাইয়া, আমার পা ভেঙে গিয়েছে। জাহিদ চোখ বড় বড় করে বলে, কি বলো, দেখি দেখি। মাইরা নিজেকে গুটিয়ে বলল, না না, আপনাকে লাগবে না, কাউকে একটু ডেকে দিন না ভাইয়া। জাহিদ হেসে বলল, ওহো মাইরা, তুমি এত সংকোচ করছো কেন? আমি তোমায় নিয়ে যাচ্ছি, নো টেনশন। কথাটা বলে নিচু হয়ে মাইরাকে ধরার জন্য হাত বাড়ালে তার আগে ইরফান মাইরার পেছন থেকে টান মেরে মাইরাকে নিজের কোলে তুলে নেয়। জাহিদ হাঁ করে তাকায়। ব্যাপারটা কি হলো? মাথা উঁচু করে দেখল ইরফান মাইরাকে কোলে নিয়ে চলে যাচ্ছে। মাইরা হতবম্ব হয়ে ইরফানের দিকে চেয়ে আছে। ব্যাপারটা কি হলো? নিজেই তো একটু আগে তাকে ফেলে দিল। রেগে ইরফানের বুক ঠেলে বলে, ছাড়ুন আমায়, কোথায় ফেলতে যাচ্ছেন? ছাড়ুন বলছি। ইরফান শক্ত চোখে একবার তাকায় মাইরার দিকে। মাইরাও রেগে বলে, একদম আপনাকে ভয় পাই না, অসভ্য লোক, মেয়েদের ছোঁয়ার বাহানায় থাকে, ছাড়ুন বলছি। ইরফান পায়ের গতি বাড়ায়। ডাইনিংয়ে এখনও কেউ নেই। মাইরা তার ঘরের দরজার দিকে তাকালে দেখল সে ঘর পাস করে যাচ্ছে। মাইরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান দোতলায় উঠতে থাকে। মাইরা ভয় পায়। হায় আল্লাহ, তাকে ছাদ থেকে ফেলতে যাচ্ছে নাকি? রেগে মেগে ইরফানের গলা খামচে ধরে। ইরফান একটা টু শব্দও করল না। তার ঘরের দরজা পা দিয়ে লাথি মেরে মাইরাকে এক প্রকার ছুঁড়ে মারে ঘরের ভেতর। মাইরা ছিটকে পড়ে মেঝেতে। কোমরে ব্যথা পেয়ে গুঙিয়ে ওঠে। ইরফান হাঁটু মুড়ে মাইরার গাল বাম হাতে শক্ত করে ধরে দাঁতে দাঁত চেপে বলে, এই মুখ চালানোর শিক্ষা তোকে আমি দেব, ওয়েট। মাইরা কেঁপে ওঠে ইরফানের ভয়েস টোনে। কি করেছে সে? রেগে দুই হাতে ইরফানকে ধাক্কা দিলে ইরফান মাইরার দুই হাত তার এক হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরে। মাইরা ফুঁপিয়ে ওঠে। বিড়বিড় করে বলে, এই পাষাণ লোক আমায় মারতে মারতে মেরেই ফেলবে। বাবা মা, মিস ইউ। কাঁদতে কাঁদতে ইরফানের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলল, অসভ্য লোক, পাষাণ লোক, ছাড়ুন আমায়। ইরফান শক্ত চোখে মাইরার দিকে তাকায়। হঠাৎই মাইরার গলা থেকে ওড়না টান মেরে নিয়ে নেয়। মাইরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান হেলে গিয়ে মাইরার দুই হাত পেছনে নিয়ে ওড়না দিয়ে বাঁধতে থাকে। মাইরার মুখ গিয়ে ঠেকে ইরফানের বুকে। মাইরা কেঁদে কেটে অস্থির। মেয়েটা এমনিতে তেমন কাঁদে না, কিন্তু এই লোক তার সাথে এমন করছে কেন? ইরফান মাইরার হাত বেঁধে সরে গেলে মাইরা কান্নামাখা চোখে ইরফানের দিকে তাকায়। লজ্জার সংকোচে নুয়ে আসে মেয়েটা। কাঁদতে কাঁদতে দৃষ্টি নত করে বলে, আপনি আসলে একটা অসভ্য। আমার পা ভেঙে গিয়েছে। এখন আপনি আমার কোমর ভেঙেছেন, আমার থেকে কাপড় খুলে নিয়েছেন, আমার হাত বেঁধে দিয়েছেন। উফ, ছেড়ে দিন আমায়। ইরফান মাইরার এত বক বক নিতে পারল না। ডান হাতে মাইরার মুখ চেপে বলল, স্টপ, জাস্ট স্টপ। মাইরা ভেজা চোখে পিটপিট করে তাকায় ইরফানের পানে। ইরফান মাইরার মুখ থেকে হাত সরিয়ে মাইরার ডান পায়ে হাত দিলে মাইরা চেঁচিয়ে ওঠে। কেঁদে কেঁদে বলে, আমার পা ভেঙে গিয়েছে, ছেড়ে দিন, ধরবেন না প্লিজ। ইরফান বিরক্তিতে কপাল কুঁচকে একবার মাইরার মুখের দিকে তাকালো। চোখ সরিয়ে নিয়ে মাইরার পা ধরে একপাশে জোরে টান দেয়। মাইরা জোরে কেঁদে ওঠে। ইরফান মাইরার পা এদিক ওদিক নাড়িয়ে দেখে, এরপর মেঝে থেকে উঠে দাঁড়ায়। মাইরাকে এখনও কাঁদতে দেখে বিড়বিড় করে, স্টুপিড গার্ল। মাইরা মাথা তুলে বলে, আমার হাত খুলে দিন খারাপ লোক। একা একটা মেয়েকে পেয়ে সুযোগ নিতে লজ্জা করে না?
অসভ্য ইতর বেয়াদব, আপনাকে আমি জেলের ভাত খাওয়াবো। ভদ্র বাবার অসভ্য পোলা একটা। ইরফান রেগে এক টান দিয়ে মাইরাকে দাঁড় করায়। দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড গার্ল, স্টপ, নয়তো এই দুই গাল আস্ত থাকবে না। মাইরা রেগে আরও জোরে চেঁচিয়ে বলে, করব না, আমার মুখ আমি বলবো। অসভ্য ছেলে, অসভ্য লোক, শুধু মেয়েদের ছোঁয়ার বাহানা খোঁজে, আমার ইজ্জতের ফালুদা করে দিল, অসভ্য। আর বলতে পারল না তার আগেই বাম গালে একটা শক্তপোক্ত থাপ্পড় পড়ল। মাইরা ডান দিকে হেলে যায়, কাঁদতে কাঁদতে বলে, ও আল্লাহ, আমার জীবনটা 2 দিনে থাপ্পড়ময় হয়ে গেল এই পাষাণ লোকের জন্য। মেয়েটার মুখ বন্ধ হয় না, কাঁদে তবুও কথা বলতেই থাকে। ইরফান তীব্র বিরক্তিতে টেবিলের ড্রয়ার থেকে স্কচ টেপ এনে মাইরাকে টেনে মাইরার মুখে লাগিয়ে দেয়। মাইরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান তার কাজ শেষ করে চোখ বুজে দীর্ঘশ্বাস ফেলে। এগিয়ে গিয়ে দরজা লক করে দেয়। এরপর গায়ের টি শার্ট খুলে ছুঁড়ে ফেলে ওয়াশরুমে চলে যায়। মাইরা ইরফানের যাওয়ার দিকে তাকিয়ে করে। অসহায় চোখে একবার নিজের দিকে তাকায়, আরেকবার বন্ধ দরজার দিকে। এদিকে এসে বিছানার উপর বসলে কেমন ডেবে যায়। মাইরা ভয় পেয়ে দ্রুত দাঁড়িয়ে যায়, ভ্রু কুঁচকে তাকায়। এই বিছানা এত নরম কেন? অদ্ভুত। হঠাৎই ডান পা তুলে এদিক ওদিক নাড়ায়। এই পায়ে তো ব্যথা পেয়েছিল, এখন ব্যথা লাগছে না কেন? ইরফান পা জোরে টান দিল। এরপরই তো দাঁড়িয়ে আর কোনো প্রবলেম হলো না। মাইরার মনে পড়ে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়। মাইরা বাধা মুখে মনে মনে বিড়বিড় করে, ব্যথা দিয়েই ব্যথা সারিয়েছে এই অসভ্য লোকটা। ঘরের চারপাশে তাকায়, সবগুলো পর্দা টানা। হালকা দিনের আলো ঘরে এসেছে। মাইরার কেমন দমবন্ধ লাগলো। এমনিতেই মেয়েটা গ্রামে বড় হয়েছে, এখানে এসে সবগুলো জানালা খুলে দিয়ে রাখে, তবুও বদ্ধ লাগে। আর এই ঘরে সব দরজা জানালা লাগানো। মাইরা বাধামুখেই বিড়বিড় করে, এই প্রতিবন্ধী পরিবেশে থেকে থেকেই এই লোকটা অটিস্টিক হয়ে গিয়েছে, মাথায় গন্ডগোল হয়েছে। পিছনে তার হাত ওড়না দিয়ে বাঁধা। বেশ অনেক সময় নিয়ে হাতের বাঁধন খোলার চেষ্টা করল, হাঁপিয়ে গিয়েছে। ধীরে ধীরে ওড়না ঢিলা হয়ে আসে। মাইরা বুঝতে পারে ওড়নার গিঁট খুলতে পারবে। মনে মনে খুশি হয়। 2 হাত মোষ্টামুষ্টি করতে করতে কিছুক্ষণের মাঝেই ওড়না খুলে মেঝেতে পড়ে যায়। মাইরা খুশিতে ছোটোখাটো একটা লাফ দেয়, দ্রুত মুখ থেকে স্কচ টেপ খুলে ছুঁড়ে ফেলে। এর মাঝেই ওয়াশরুমের দরজা খোলার শব্দ পেয়ে দৌড় লাগায় দরজার দিকে। এই রুম থেকে বের হতে পারলেই বাঁচে যেন, কিন্তু দুঃখের বিষয় দরজা তো খুলতেই পারছে না। ওয়াশরুম থেকে ইরফান বেরিয়ে আসে। শাওয়ার নিয়ে বেরিয়েছে ইরফান, পরনে তাওয়াল জড়ানো, উদাম শরীর। মাইরাকে দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কোঁচকাল। মাইরা দরজা খোলায় ব্যর্থ হয়ে পিছন ফিরে তাকালে চোখ বড় বড় হয়ে যায়। চিল্লিয়ে বলে ওঠে, আস্তাক ফিরুল্লাহ, আপনার মতো অসভ্য মানুষ আমি দুটো দেখিনি। আমার ইজ্জত শেষ করে এখন নিজের ইজ্জত লুটাচ্ছেন। ছি ছি ছি। চোখ মুখ কুঁচকে অন্যদিকে তাকিয়ে চোখ বুজে বলল, যান যান, জামা কাপড় পরে আসুন। ইরফান মাইরার অযৌক্তিক কথায় বিরক্ত হয়। কিছুটা এগিয়ে এসে গম্ভীর গলায় বলে, ইজ্জত শেষ করেছি বলে নিজের মানচিত্র নিজেই মেলে দাঁড়িয়ে আছো, ইডিয়েট। মাইরা চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে। মেঝেতে তার ওড়না পড়ে আছে। ওয়াশরুমের দরজা খোলার শব্দ পেয়ে দৌড় দিয়েছিল, একদমই খেয়াল নেই। দ্রুত তার খোলা চুলগুলো ভাগ করে 2 পাশে আনল। ইরফান মাইরার দিকে চেয়ে আছে। মাইরা এদিক ওদিক তাকায়। মেয়েটা জীবনে এমন পরিস্থিতিতে এর আগে পড়েনি। এভাবে তো বাইরে যাওয়া যাবে না। মাথা তুলে একবার ইরফানের দিকে তাকিয়ে দেখল ইরফান তার দিকেই চেয়ে আছে। চোখ নামিয়ে তার ওড়নার দিকে তাকায়। মাইরার এবার লজ্জায় কান্না পাচ্ছে। তার সব শেষ করে দিল এই বেয়াদব লোকটা।
এলোমেলো দৃষ্টিতে এগিয়ে গিয়ে মেঝেতে পড়ে থাকা ওড়না কুড়িয়ে নিজেকে ঢেকে নেয়। এরপর দ্রুত দরজার কাছে এগিয়ে গিয়ে আবারও খোলার চেষ্টা করে, কিন্তু পারে না। পেছন ফিরে কিছু বলতে নিলে একদম তার সামনে ইরফানকে দাঁড়িয়ে থাকতে দেখে ঢোক গিলে নেয়। এই লোকের পুরো শরীরে এত লোম কেন? কথাটা মনে মনে বিড়বিড় করে। মাথা তুলে ইরফানের দিকে তাকালে দেখল ইরফান গম্ভীর মুখে মাইরার দিকে চেয়ে আছে। এই লোকের সব দৃষ্টি ভয়ঙ্কর, একদম খেয়ে ফেলার মতো লাগে। মাইরা দুই হাতে দুই গাল চেপে ধরে, ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, আর একবার মানলে আপনাকে জেলের ভাত খাওয়াবো বলে দিলাম। দেখুন, আমি কোমরে অনেক ব্যথা পেয়েছি। আপনি দুইবার ফেলে দিয়েছেন আমাকে, পা ঠিক করে দিয়েছেন, কিন্তু সেই উপকার খুবই সামান্য। থাপ্পড়ও মেরেছেন, আমার অর্ধেক ইজ্জত শেষ করে দিয়েছেন। আর একবার মারলে আপনাকে। মাইরা বাক্য শেষ করার আগেই ইরফান দরজা খুলে মাইরার হাত ধরে তাকে মৃদু ধাক্কা দিয়ে ঘর থেকে বাইরে বের করে দেয়। এরপর ঠাস করে দরজা বন্ধ করে দেয়। মাইরা হাঁ করে বন্ধ দরজার দিকে তাকায়, চিল্লিয়ে বলে, জঘন্য, অসহ্য, অসভ্য লোক একটা। বলেই দৌড় লাগায় তার ঘরের দিকে। সিঁড়ি বেয়ে নেমে দৌড়ে তার ঘরের দিকে যেতে নিলে জাহিদ ডেকে বলল, মাইরা, তুমি কোথায় ছিলে? জাহিদের কথায় মাইরা দাঁড়িয়ে যায়, হেসে চোখ বড় বড় করে বলে, জমের মুখ থেকে বেঁচে ফিরেছি। ইরফান পরনে প্যান্ট পরে কি মনে করে ঘর থেকে বেরিয়ে আসে। নিচে তাকিয়ে জাহিদকে দেখে পাশে মাইরা, শক্ত কণ্ঠে ডাকে, জাহিদ। ইরফানের ডাকে জাহিদ মাথা তুলে উপরে তাকিয়ে বলে, জি ইরফান ভাই। উপরে এসো। ইরফান ভাই, 2 মিনিট দাঁড়াও, আসছি। এরপর মাইরার দিকে তাকিয়ে কিছু বলার আগেই আবারও ইরফান অগ্নিঝরা কণ্ঠে বলে, এক্ষুনি আসতে বলেছি। হ্যাঁ হ্যাঁ, আসছি ইরফান ভাই, 1 মিনিট ওয়েট। কথাটা বলে মাইরার দিকে তাকিয়ে বলে, মাইরা, তোমার না পা ভেঙে গিয়েছিল, দাঁড়িয়ে আছো কিভাবে? ইরফান রাগে বাঘের ন্যায় গর্জনিত কণ্ঠে চিৎকার করে উচ্চারণ করে, জাহিদ। মাইরা ভয়ে লাফিয়ে ওঠে। জাহিদ নিজেও থতমত খেয়ে ইরফানের দিকে তাকায়। মাইরা বুকে থুতু দিয়ে বিরক্ত হয়ে পেছন ফিরে মাথা উঁচু করে তাকায়। ইরফানকে মুখ ভেঙচি দিয়ে তার ঘরের দিকে দৌড় দেয়। ইরফান দাঁতে দাঁত চেপে মাইরার দিকে চেয়ে রইল। এরপর হনহন করে তার ঘরে চলে যায়। জাহিদ হতাশার নিঃশ্বাস ফেলে উপরে উঠে আসে। ইরফান ভাই, কিছু বলবে? ইরফান বেলকনির দরজার সামনে উল্টো ফিরে দাঁড়িয়েছিল। জাহিদের কথায় পেছন ফিরে তাকায়। জাহিদ ইরফানের দৃষ্টি দেখে ভাবল, সে কি কিছু করেছে? আবার ভাবল, না, তাদেরই ভাই তো এমনিতেই এমন, নতুন করে আর কি হবে। ইরফান এগিয়ে গিয়ে কাভার থেকে তার সবগুলো শার্ট প্যান্ট বের করে বিছানার উপর ছুঁড়ে ফেলল। জাহিদ ভ্রু কুঁচকে চেয়ে আছে। ইরফানের সব কাপড় ছুঁড়ে ফেলা হলে জাহিদের দিকে এগিয়ে এসে শক্ত কণ্ঠে বলল, এগুলো নিয়ে যাও। জাহিদ অবাক হয়ে বলল, কোথায় নিয়ে যাব? আয়রন করাতে। জাহিদ বিছানায় পড়ে থাকা শার্ট প্যান্টের দিকে তাকালো। সবগুলোই নতুন লাগছে, একদম সুন্দরভাবে আয়রন করে রাখা। ইরফানের দিকে তাকিয়ে বলল, কিন্তু এগুলো তো সব আয়রন করা ইরফান ভাই। ইরফান গম্ভীর গলায় বলল, সেকেন্ড টাইম আয়রন করাবে, নিয়ে যাও। জাহিদ মাথা চুলকালো। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে বলল, রহমত কাকাবার রিতাকে নেবে না, তুমি করিয়ে আনবে। সব শার্ট প্যান্ট আয়রন করানো শেষ হলে তবেই বাড়ি ফিরবে। জাহিদ অসহায় চোখে বিছানায় পড়ে থাকা কাপড়গুলোর দিকে তাকালো। আবার ইরফানের দিকে চেয়ে বলল, এতগুলো কাপড় আয়রন করতে তো অনেক টাইম লাগবে, সারাদিনেও শেষ হবে না ইরফান ভাই। ইরফান নিজের গায়ে একটা ব্ল্যাক শার্ট জড়িয়ে বোতাম লাগাতে লাগাতে গম্ভীর গলায় বলল, নিয়ে যাও।
জাহিদ অসহায় কণ্ঠে বলল, মাইরাকে নিয়ে ঘুরতে যেতাম। ও খুব মিশুক আর ভীষণ ভালো। ঘুরতে নিয়ে গেলে খুব খুশি হবে। তুমি রহমত চাচাকে দিয়ে করিয়ে নাও না ইরফান ভাই। ইরফান দ্বিতীয় বোতামটা লাগিয়ে জাহিদের দিকে শক্ত চোখে তাকায়। জাহিদ ইরফানের দৃষ্টি দেখে ঢোক গেলে। মাইরাকে তো দেখতেই পারে না ইরফান ভাই। সে তার সাথেই ঘুরতে যাওয়ার কথা ভুল করে বলে ফেলেছে। মিস্টেক মিস্টেক। তখন মাইরার সাথে কথা বলেছিল বলে হয়তো রেগে গিয়েছে। মেয়েটা কত ভালো। ইরফান যে কেন দেখতে পায় না মেয়েটাকে বুঝে পায় না জাহিদ। অতপর মেকি হেসে বলল, না না, আমি আয়রন করাতে পারবো। যাচ্ছি যাচ্ছি, ঘুরতে যাব না, মজা করলাম আর কি। ইরফান দুই হাতে শার্টের হাতা কনুই পর্যন্ত গুটিয়ে হাতঘড়ি পড়তে পড়তে ঘর থেকে বেরিয়ে গেল। জাহিদকে এখনও দাঁড়িয়ে থাকতে দেখে পেছন ফিরেই বলল, কি হলো, এসো। জাহিদ এগিয়ে গিয়ে সব শার্ট প্যান্ট দুই হাতের সাহায্যে নিয়ে বাইরে বেরিয়ে এলো। খালার বাড়িতে বেড়াতে এসে খালাতো ভাইয়ের কাজ করতেই দিন চলে যাবে। আগে জানলে একটা ট্যুর দিত, এখানে না এসে। ভেবেছিল নতুন ভাবিকে দেখবে, কত মজা করবে। কিন্তু কিছুই তো হচ্ছে না, উল্টো তাকে কাজের মাসি হতে হচ্ছে। ইরফান গটগট পায়ে এগিয়ে যায়। জাহারা আর তার মা ইরফানের একটা ঘর পরেই থাকছে। জাহারা ঘর থেকে বেরিয়ে তার ভাই জাহিদকে এতগুলো কাপড় নিয়ে যেতে দেখে এগিয়ে এসে বলল, ভাইয়া, কোথায় যাও? আর এসব কার শার্ট প্যান্ট? চুরি টুরি করলে নাকি? পেছন ফিরে জাহিদ কাপড়ের আড়ালে কটমট দৃষ্টিতে ছোট বোনের দিকে তাকায়। পেছন দিকে তাকালে দেখে ইরফান অনেকটাই এগিয়ে গিয়েছে। জাহিদ দ্রুত হাতের সব কাপড় জাহারার গায়ের উপর দিয়ে বলে, তোকে দিয়ে দিলাম, তোর জামাইকে গিফট করে দিস। এই বলে দৌড়ে তার মায়ের ঘরে যায়। জাহারা তবদা খেয়ে চেয়ে রইল। ভাবনার মাঝে ইরফানের কণ্ঠ পায়, তুই এগুলো নিয়েছিস কেন? জাহিদ কোথায়? জাহারা ইরফানের গম্ভীর মুখের দিকে চেয়ে বলে, মনে হয় আম্মুর ঘরে গিয়েছে। ইরফান সামনে তাকালে দেখল জাহিদ তার খালামুনির ঘরে ঢুকেছে। ইরফান দ্রুত পায়ে এগিয়ে যায়। জাহিদ দরজা থেকে ভেতরে 2 পা এগিয়েছে। তখনই ইরফান পেছন থেকে জাহিদের শার্টের কলার টেনে বলে, এক কথা বারবার রিপিট করতে আমার ভালো লাগে না। জাহিদ কাঁদো কাঁদো মুখ করে পেছন ফিরে তাকালো। অতপর বলল, ইরফান ভাই, আমার নাম্বার 1 পেয়েছে। ইরফান তীক্ষ্ণ চোখে জাহিদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। হাতঘড়িতে একবার সময় দেখে বলে, ফাস্ট যাও, আমি ওয়েট করছি। জাহিদ ভ্রু কুঁচকে বলল, তুমি যাবে? তাহলে আমাকে কেন নিচ্ছ? তুমিই যাও। ইরফান বিরক্তিতে চোখ মুখ কুঁচকে জাহিদের কলার ধরে টেনে বাইরে আনে। পেছন থেকে ইরফানের খালা ডেকে বলে, কোথায় যাচ্ছ ইরফান বাবা? জাহিদ কোথায় যায়? ইরফান যেতে যেতে উত্তর দেয়, ভার্সিটি যাচ্ছি খালামুনি, জাহিদকে লাগবে আমার। ইরফান জাহিদের কলার ছেড়ে যেতে যেতে গম্ভীর গলায় বলে, জাহিদ, জাহারার থেকে সবগুলো শার্ট প্যান্ট নিয়ে বাইরে এসো, ফাস্ট। জাহিদ বিরক্ত হলো, কিন্তু কিছুই বলল না। ছেলেটা হাসি খুশি হলে তাও কিছু বলা যেত। যা মুড এই ছেলের, থাক, সে না হয় একদিন বড় ভাইয়ের কাজ করে দিক। অতপর জাহারার থেকে কাপড়গুলো নিয়ে এগিয়ে যায়। ইরফান নিচে নেমে বাইরে যেতে নিলে তার মায়ের ডাকে থেমে যায়। ইরফান, খেয়ে যাও। ইরফান গম্ভীর গলায় বলল, বাইরে খেয়ে নেব আম্মু। ইনায়াকে কলেজে নামিয়ে দিয়ে যাও তাহলে। ইরফান একবার হাতঘড়ি দেখল, অতপর বলল, দ্রুত আসতে বলো, আমার লেট হয়ে যাচ্ছে। এরপর বাইরে বেরিয়ে যায়। পেছন পেছন জাহিদও বেরিয়ে যায়। রুমা নওয়াজ দীর্ঘশ্বাস ফেললেন। জাহিদকে দিয়ে কাজ করাচ্ছে কেন বুঝল না, কিছু বললও না। বলে লাভ নেই জানে। তিনি ইনায়াকে দ্রুত রেডি হতে বললেন। মাইরা তখন থেকে এসে ইনায়ার সাথে কথা বলছে। আপু, তোমার ভাইয়া আমাকে আবার মেরেছে।
ইনায়া মন খারাপ করে বলল, আসলে ভাইয়া একটুতেই রেগে যায়। তুমি আর ভাইয়ার সামনে যেও না, কেমন? মাইরা মৃদু রেগে বলল, আরে আপু, আমি তোমার ভাইয়ের সামনে যাইনি। ওই লোকটাই আমাকে ফেলে দিয়েছে, আমার ইজ্জতের ফালুদা বানিয়েছে। তারপর আবার কোলে তুলে ছুঁড়ে ফেলেছে। কোমরে এখনও একটু একটু ব্যথা আছে। ইনায়া অদ্ভুতভাবে মাইরার দিকে চেয়ে আছে। মাইরার সব কথা তার মাথার উপর দিয়ে গেল। সে তো ঘুমাচ্ছিল, এর মাঝে কী যে করেছে এই মেয়ে। মাইরা হেসে বলল, আচ্ছা এসব বাদ দাও, তোমার ভাই তো মানুষ না, এত ভাবার দরকার নেই তো তার কথা। আপু শোনো, আমাকে তোমার কলেজে নিয়ে যাবে, আমি ঘুরে ঘুরে দেখব। ইনায়া অবাক হয়ে বলল, আমি তো কলেজে গিয়ে ক্লাস করব, তুমি কি করবে? আমি খোলা জায়গায় ঘুরব, তোমার ছুটি হলে আবার একসাথে আসব। প্লিজ আপু, যাই তোমার সাথে। ইনায়া মাইরার দিকে তাকিয়ে হেসে বলল, ওকে। মাইরা খুশি হয়ে বিছানা থেকে নেমে দাঁড়ালো, কোমরে এক হাত বুলালো। ইনায়া বলল, বেশি ব্যথা পেয়েছ? মাইরা হেসে বলল, না না আপু, ঠিক হয়ে যাবে। এটা বলে গায়ে বোরকা জড়ালো। একদম রেডি হয়ে এসে বলল, আপু, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। আমার মনে হয় তোমার ভাইয়ার মাথায় গন্ডগোল আছে। আসলে পাগলকে পাগল বললে তারা রেগে যায়। তোমার আম্মু মানে আমার শাশুড়ি মাও রেগে যায়। তাই বলছি, আমি আর তুমি দুজন মিলে তোমার ভাইয়ার জন্য ভালো হওয়ার ওষুধ কিনে এনে পানির সাথে গুলিয়ে খাওয়াবো তোমার ভাইকে। এখন কেমন জঙ্গলিদের মতো বিহেভ করে, দেখতেও জঙ্গলিদের মতোই লাগে। চুলগুলো কেমন বড় বড়। ভালো হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। চুলগুলো কেটে নিলে একদম হিরোদের মতো লাগবে। এখন ভিলেনই নায়ক লাগে, বুঝলে? কথাগুলো এক নিঃশ্বাসে বলে হেসে বলল, কেমন লাগলো আইডিয়াটা? ইনায়া চোখ বড় বড় করে তাকায় মাইরার দিকে। লাস্ট কথায় না চাইতেও হেসে ফেলে। পেছন থেকে ইরফানের গম্ভীর কণ্ঠ ভেসে আসে, ইনায়া। মাইরা বিরক্ত হয়ে দরজার দিকে তাকিয়ে আবারও ইনায়ার দিকে তাকিয়ে বলল, আপু, তোমার ভাই নিজে তো পাগল, আমিও পাগল হয়ে যাচ্ছি তার মার খেয়ে খেয়ে। ছোঁয়াচে রোগের মতো। তোমার ভাইয়া এখানে নেই, তবু আমি দেখতে পাচ্ছি। এগুলো পাগল হওয়ার লক্ষণ। তার চেয়ে চলো দ্রুত তোমার ভাইকে সুস্থ করে দেওয়ার ঔষধ আনি, তাহলে আমিও আর পুরোপুরি পাগল হব না। ইনায়া ঢোক গিলে পেছন ফিরে তার ভাইয়ের দিকে তাকালো। ইরফান চোখ মুখ শক্ত করে মাইরার দিকে চেয়ে আছে। মাইরা আবারও কিছু বলতে নিলে ইনায়া মাইরার মুখ চেপে বলল, মাইরা, এটার সত্যি সত্যি ভাইয়া, তুমি পাগল হওনি। প্লিজ চুপ করো। মাইরা চোখ বড় বড় করে দরজার দিকে তাকায়, চোখ জুড়ে ভীতি। মুখ থেকে ইনায়ার হাত সরিয়ে বারবার জিভ দিয়ে ঠোঁট ভেজায়। আছে শেষ। ইরফান রেগে ঘরের ভেতরে প্রবেশ করে চিৎকার করে বলে ওঠে, হাউ ডিয়ার ইউ। মাইরা ভয়ে লাফিয়ে ওঠে। দ্রুত ইনায়ার পেছনে লুকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে চেঁচিয়ে বলে, আপু, বাঁচাও, এই জল্লাদের হাত থেকে আমায় বাঁচাও। ইনায়া নিজের গালেই দুটো থাপ্পড় দিতে ইচ্ছে করল। মাইরার মুখটাও সংযত হয় না, তার ভাইয়ের রাগটাও সংযত হয় না। এখন সে কি করবে? ইরফান চিৎকার করে বলল, বেরিয়ে এসো স্টুপিড। মাইরা ভয়ে কেঁদে দেবে প্রায়। এই লোককে দেখেই বোঝা যাচ্ছে তার বলা সব কথা শুনে নিয়েছে। এখন তাকে কে বাঁচাবে? মাথাটা একটু বাঁকিয়ে ইরফানের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, দেখুন, আমি কিন্তু আপনাকে নায়ক বলেছি, এখানে রাগার কি আছে? হ্যাঁ, প্রশংসাই তো করেছি একটু, বাকিগুলো মিথ্যে মিথ্যে বলেছি, ওগুলো ভুলে যান। ইরফান জ্বলন্ত চোখে মাইরার দিকে চেয়ে আছে। মাইরা ইরফানের দৃষ্টি দেখে ঢোক গিলে চোখ নামিয়ে নেয়।
ইরফান এগিয়ে এসে রাগে মাইরার সামনে থেকে ইনায়াকে টেনে সরিয়ে দেয়। ইনায়া ডান দিকে কয়েক পা পিছিয়ে যায়। মাইরা ইনায়ার পিঠের সাথে অনেকটা হেলান দিয়ে দাঁড়িয়েছিল। হঠাৎ করে সামনে থেকে ইনায়া সরে যাওয়ায় মাইরা পড়ে যেতে নেয়। তবে ইনায়ার জায়গায় ইরফান দাঁড়ানোয় মাইরা হেলে গিয়ে পড়ে ইরফানের বুকে। মাইরার আত্মার পানি শুকিয়ে গিয়েছে। মেয়েটা ভয়েই জ্ঞান হারালো বলে। ইরফানের বুকেই শরীরের পুরো ভার ছেড়ে দেয়। ইরফান ডান হাত মুষ্টিবদ্ধ করে চোখ বুজে লম্বা শ্বাস টানে। ইরফান মাইরাকে নিজের থেকে সরানোর জন্য ধাক্কা দিতে গিয়েও থেমে যায়। মাইরার পুরো শরীরের ভর ছেড়ে দেওয়ায় ইরফান ভ্রু কোঁচকাল। ডান হাতে মাইরার মাথা ঠেলে তার বুক থেকে সরিয়ে মাইরার মুখ পানে তাকায়। তার ঘরে গিয়ে যে থাপ্পড়টা দিয়েছিল এর ফলে মেয়েটার বাম গাল হালকা লাল হয়ে আছে। ইরফান ফোঁস করে শ্বাস ফেলল। সেন্স হারিয়েছে কেন বুঝল না। তীক্ষ্ণ চোখে বেশ কিছুক্ষণ মাইরার মুখ পানে চেয়ে রইল। ইনায়ার দিকে তাকিয়ে কণ্ঠে বিরক্তি ঢেলে বলল, এই স্টুপিডকে ধরবি নাকি ফেলব? ইনায়া দ্রুত এসে মাইরাকে আগলে নেয়। এরপর নিজেই বেশ কসরত করে মাইরাকে বিছানায় শুইয়ে দেয়। মাইরার গালে আলতো থাপ্পড় দিয়ে বেশ কয়েকবার ডাকে। মাইরার সাড়া নেই। ইনায়া ভয় পায়। ইরফানের দিকে তাকালে দেখে ইরফান তীক্ষ্ণ চোখে মাইরার দিকে চেয়ে আছে। ইনায়া জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, ভাইয়া, ডক্টরকে কল করো। মাইরার কিছু হয়েছে, ও তো চোখ খুলছে না। ইরফান বিরক্ত হয়ে পেছন ফিরে যেতে যেতে বলল, জাস্ট 2 মিনিটস, রেডি হয়ে বাইরে আয়, আমার লেট হয়ে যাচ্ছে। ইনায়া ভাইয়ের নির্লিপ্ততায় ভীষণ বিরক্ত হয়। মনে মনে রাগও হয় খুব। একটা মানুষ অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে গিয়েছে, তবুও তার ভাইয়ের মনে একটু দয়া মায়া নেই। কণ্ঠে কিছুটা রাগ নিয়ে পেছন ফিরে বলল, তোমার প্রবলেম কি ভাইয়া? দেখছো একটা মেয়ে অসুস্থ, আর তুমি হেয়ালি করেই যাচ্ছ। আসলেই তুমি পাষাণ হয়ে গিয়েছ। ইরফান দাঁতে দাঁত চেপে ইনায়ার দিকে তাকালো। ইনায়া ইরফানের দৃষ্টি দেখে ভয় পেয়ে আমতা আমতা করে বলল, ডক্টরকে একটা কল করো অন্তত, প্লিজ। ইরফান গটগট পায়ে এগিয়ে এসে রেগে বলল, ওর বাদরামি না দেখে কলেজে যাবি না, তাই তো? ইনায়া বিরক্ত হলো। মানছে মাইরা চঞ্চল, এর জন্য সেন্স হারিয়েছে বলে তাকে সুস্থ করে জাগিয়ে তুলবে না। ইরফান হঠাৎই মাইরার হাত ধরে জোরে টান দিয়ে বসিয়ে দেয়। মাইরা ধরফর করে চেঁচিয়ে বলে ওঠে, ও আপু, আমার হাত খুলে গেল, হাত খুলে গেল গো, আমার হাতকে বাঁচাও। ইনায়া চোখ বড় বড় করে তাকায় মাইরার দিকে। মাইরা তো অজ্ঞান হয়ে গিয়েছিল। ইরফান শক্ত চোখে মাইরার দিকে চেয়ে আছে। দৃষ্টি ঘুরিয়ে ইনায়ার দিকে তাকিয়ে রেগে বলল, সি, এই তোর স্টুপিটের বাদরামি। মাইরা ইরফানের দিকে তাকিয়ে ঢোক গেলে বিড়বিড় করে বলে, একটু নাটক করেও শান্তি নেই। কথাটা বলে ইনায়ার পেছনে বৃথা লুকানোর চেষ্টা করে। ইরফানের বিরক্তির মাত্রা পেরিয়েছে। ইনায়ার দিকে তাকিয়ে রাগান্বিত স্বরে বলল, 2 মিনিটের 1 সেকেন্ডও লেট করলে তোকে শুলে চড়াবো আমি। আর এই স্টুপিডের আশেপাশে যদি দেখেছি তো একটা থাপ্পড়ও মাটিতে পড়বে না। মাইরা ইনায়া দুজনেই কেঁপে ওঠে। ইনায়া দ্রুত বিছানা থেকে নেমে তার ঘরের দিকে দৌড় লাগায়। মাইরা ভীত স্বরে চেঁচিয়ে বলে, আপু, আমাকে নিয়ে যাও দয়া করে, আমার সামনে বাঁচাও। ইনায়া অসহায় চোখে পেছন ফিরে তাকায়। ইরফানের দিকে তাকালে ইরফানের দৃষ্টি দেখে আর এগোতে সাহস পায় না। সে লেট করলে থাপ্পড় তো তাকিয়ে খেতে হবে, তাই দ্রুত তার ঘরের দিকে পা চালালো। এদিকে মাইরা ভয় পাচ্ছে। কতগুলো বেফাঁস কথা বলেছে, আবার অ্যাক্টিং করেও লোকের গায়ে পড়েছিল। এখন তার কি হবে? নিজেকে গুটিয়ে নিয়ে ধীরে ধীরে সামান্য মাথা তুলে ইরফানের দিকে যায়। ইরফানের দৃষ্টির কোনো নড়চড় নেই। মাইরা জানে এই দৃষ্টি মানে তাকে এখন ধোয়ার পরিকল্পনা করছে। মাইরার মনে পড়ে এই লোকটা ইনায়া আপুকে তার সাথে মিশতে নিষেধ করেছে।
নিজের মাঝে জমানো ভয় সাময়িক পালিয়ে গেল। মাইরা হঠাৎই রেগে বলে উঠল, আপনার এত বড় সাহস! আমার সাথে আপুকে মিশতে নিষেধ করেছেন। আপনি জানেন মুভি গল্পের কত নায়ক পাগল থাকে? আমি না হয় আপনাকে সেরকমই পাগল বলেছি। আর আমি যেহেতু আপনার বউ, তাই একটু অ্যাক্টিং প্র্যাকটিস করছিলাম। আপনি তো দেখছি আসলেই মূর্খ। ইরফান ঘর থেকে বেরোনোর জন্য 2 পা এগিয়েছিল। মাইরার কথা শুনে তার পা থেমে যায়। রাগে বিরক্তিতে নিজের মাথার চুল টেনে ধরল। আর নিতে পারছে না একে। ঝড়ের বেগে এসে মাইরার গাল চেপে ধরে ডান হাতে। মাইরা ভয়ে কেঁপে ওঠে। 2 হাতে ইরফানের হাত চেপে ছাড়ানোর চেষ্টা করে। ঢোক গিলে কিছু বলতে চায়, তবে ইরফান এত জোরে গাল চেপে ধরেছে কথা বলতে চাইলেও পারছে না। ইরফান নিজেই মাইরাকে ধাক্কা দিয়ে উল্টো ঘুরে দাঁড়িয়ে ফোঁস করে শ্বাস ফেলে। সব কিছু এত অসহ্য লাগছে। মাইরা কিছুটা ছিটকে বিছানায় পড়ে। 2 হাতে 2 গালে হাত বোলায়। ইরফানের ফিরিয়ে রাখা পিঠের দিকে চেয়ে বলে, আপনি আসলেই পাগল। আমার গাল দুটো সরকারি পেয়েছেন। উফ! ইরফান উল্টো ঘুরে মাইরার দিকে তেড়ে আসতে নিলে মাইরা বিছানা থেকে লাফ দিয়ে ওয়াশরুমের দিকে দৌড় দেয়। উদ্দেশ্য ওয়াশরুমে গিয়ে দরজা লাগিয়ে দেবে। ওয়াশরুম থেকে 2 পা পিছিয়ে থাকা অবস্থায় ইরফান বড় বড় পা ফেলে এসে মাইরার হাত শক্ত করে টেনে ধরে। পেছন থেকে জাহারা বলে, কি করছো তোমরা? ইরফান মাইরার হাত ছাড়ল না। বিরক্ত হয়ে পেছন ফিরে তাকায়। মাইরা জাহারাকে দেখে ভীত কণ্ঠে শব্দ করে বলে, আপু, এই জল্লাদকে নিয়ে যাও। যখন যা পাচ্ছে আমার সেটা ধরেই টানছে শুধু। জাহারার চোখ বড় বড় হয়ে যায়। মাইরা কথাটা বলেই শক্তি খাটিয়ে ওয়াশরুমের দিকে একটু এগিয়ে যেতে চায়। ইরফান পেছন ফিরে তাকানোই বুঝতে পারেনি। মাইরা পেছন দিকে পেছানোই ইরফান নিজেও তাল সামলাতে পারেনি। মাইরার দিকে হেলে গেলে মাইরা ইরফানের ধাক্কা খেয়ে ঠাস করে বাথরুমের মেঝেতে পড়ে যায়। ইরফান নিজেও হুমড়ি খেয়ে পড়ে মাইরার উপর। বালতি ভর্তি পানি ছিল, সব ঢেলে পড়ে ইরফানের মাথায়। সে পানির গন্তব্যপথ হয় ইরফানের নিচে অবস্থানরত মাইরার মুখে। ইরফান হতবম্ব হয়ে যায়। মাইরা চেঁচিয়ে ওঠে, আল্লাহ, আমার কোমর! আল্লাহ বাঁচাও! আমায় মেরে ফেলল গো, এই স্বামী নামক অস্বামীটা আমায় মেরে ফেলল। ইরফান ধরফর করে উঠে দাঁড়াতে নিলে পায়ের নিচে সাবান পড়ে পিছলে গিয়ে আবারও মাইরার উপর ঠাস করে পড়ে যায়। মাইরা আরও জোরে চেঁচিয়ে ওঠে। মেয়েটা মারাত্মক ব্যথা পেয়েছে। ইরফান দাঁতে দাঁত চেপে শক্ত হাতে মাইরার মুখ চেপে বলে, স্টপ ইডিয়েট! এত চিৎকারে রুমা নওয়াজ সহ ইরফানের খালা এগিয়ে আসেন মাইরার ঘরে। রুমা নওয়াজ এগিয়ে এসে বলেন, কি হয়েছে? এমন চিৎকার করছো কেন? ঘরের কোথাও মাইরাকে দেখতে না পেয়ে জাহারার দিকে তাকিয়ে বলল, মেয়েটা কোথায় চিৎকার করছে জাহারা? জাহারা ঢোক গিলছে বারবার। তার অনুভূতি বোঝা যায় না। কাপা হাতে ওয়াশরুম দেখিয়ে দিল রুমা নওয়াজকে। রুমা নওয়াজ দ্রুত এগিয়ে যায় সেদিকে। ততক্ষণে ইরফান উঠে দাঁড়িয়েছে। ঝাঁকড়া চুল থেকে টুপটুপ করে পানি ঝরে পড়ছে। রুমা নওয়াজ এগিয়ে গিয়ে ইরফানকে এ অবস্থায় দেখে বিস্মিত কণ্ঠে বলে, এ কি, তুমি ভিজলে কি করে? ইরফানের মস্তিষ্কে দাউ দাউ করে আগুন জ্বলছে। 2 হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে রইল। মায়ের কথার উত্তর করল না। ইরফানের খালা ওয়াশরুমের ভেতরে নজর করলে মাইরাকে ভেজা বেড়াল হয়ে ওয়াশরুমের মেঝেতে শুয়ে থাকতে দেখে অবাক হয়ে বলল, আরে, এই মেয়ে ওখানে শুয়ে কি করছে? মাইরা ধীরে ধীরে উঠে বসে। ডান হাত কোমরে রাখে। সকালের কাণ্ডগুলোর পর শরীরে যা একটু একটু ব্যথা ছিল এখন সেগুলো 1000 গুণ বেড়ে গিয়েছে। সবই বেয়াদব লোকের জন্য। শাশুড়ি খালা শাশুড়ি কাউকে খেয়াল না করেই চেঁচিয়ে বলে উঠল, এই অসভ্য লোক! আপনি কি শোয়ার আর জায়গা পাননি? আমার মতো একটা মাসুম বাচ্চার উপর এসে আপনাকে শুতে হলো? অসভ্য লোক একটা!
শুধু সুযোগ খুঁজে বেড়াচ্ছে আমার ইজ্জত নেওয়ার, নয়তো ধূপধাপ মেরে দেওয়ার। আমার কোমর খুলে গেল বোধহয়। বেয়াদব লোক একটা। মাইরা নিজের মতো বকে যাচ্ছে আর কোমরে হাত বুলিয়ে যাচ্ছে। মাথা তার নিচু। বাইরে যে এতগুলো মানুষ মাইরা দেখেনি, দেখলেও বা কি, তার মুখ তো বন্ধ হবার নয়। মাইরার কথা শুনে রুমা নওয়াজ, ইরফানের খালা দুজনেই বিব্রত বোধ করল। এদিকে মাইরার প্রতিটা কথা যেন ইরফানের মস্তিষ্কে আগুনে ঘি ঢালার মতো কাজ করল। অনেকক্ষণ সহ্য করলই বাচাল মেয়েকে, আর পারল না। আগুন চোখে উল্টো ফিরে দাঁড়ালো। মাইরাকে এক ঝটকায় তুলে বাম গালে সর্বশক্তি দিয়ে থাপ্পড় মেরে দিল। মাইরার দুর্বল শরীরটা নিয়ে হুমড়ি খেয়ে পড়ে সে। মাথা গিয়ে থাকে ওয়াশরুমের মেঝেতে। মেয়েটা ফুপিয়ে কেঁদে ওঠে। রুমা নওয়াজ দ্রুত এগিয়ে এসে ইরফানের হাত ধরে টেনে বলল, ইরফান, ও ছোট মানুষ, এভাবে মেরো না। ইরফান রক্তলাল চোখে মাইরার দিকে চেয়ে আছে। মাইরা কাঁদতে কাঁদতে মাথা তুলে ইরফানের দিকে তাকায়। হাতের কাছে মগ পেয়ে সেটা নিয়ে ইরফানের দিকে ছুঁড়ে মারে। মগটা গিয়ে লাগে ইরফানের বুকে। ইরফান হাত মুষ্টিবদ্ধ করে মাইরার দিকে এগোতে নিলে মাইরা ভয়ে জোরে জোরে কেঁদে দেয়। রুমা নওয়াজ ইরফানকে টেনে বাইরে বের করে আনে। মাইরা কাঁদতে কাঁদতে জড়ানো কণ্ঠে বিড়বিড় করে বলে, তোকে জেলের ভাত খাওয়াবো আমি, শয়তান লোক। আমার পুরো শরীরটা সরকারি পেয়েছে, আর দুদিন পর আমি পচে যাব। তোকে টাক করিয়ে ছাড়বো আমি। ইরফান মায়ের হাত ঝটকা মেরে সরিয়ে দিয়ে ক্রোধান্বিত চোখে চেয়ে রাগান্বিত কণ্ঠে চিৎকার করে বলে, এই বেয়াদব বাচাল মেয়েকে আমার সামনে আরেকবার দেখলে আই সোয়ার, ওকে আমি খুন করে ফেলব। কথাটা বলে হনহন করে ঘর থেকে বেরিয়ে যায়। ইরফানের কথায় প্রত্যেকে কেমন কেঁপে ওঠে। যাহারা যদিও ভয় পেয়েছে ইরফান ভাইয়ের এত রাগ দেখে, তবে খুশিও হয়েছে বেশ। এতক্ষণ যা উল্টাপাল্টা ভেবেছে সব হাওয়া হয়ে গিয়েছে। মাইরার উপর বিরক্ত হলো। এই মেয়েটা আসলেই অসহ্য। ফালতু কথা বলা এর স্বভাব। ইনায়া রেডি হয়ে এসে তার ভাইকে ভেজা বিড়াল হয়ে মাইরার ঘর থেকে বেরিয়ে যেতে দেখে অবাক হয়। মাইরা আবার কি করল? দ্রুত ঘরে ঢুকে ভেতরে তার খালাতো বোনকে দেখে আরও অবাক হয়। এরই মধ্যে রুমা নওয়াজ এগিয়ে গিয়ে মাইরাকে ধরে ধরে উঠালো। মাইরা দাঁড়াতেই পারছে না। রুমা নওয়াজ দীর্ঘশ্বাস ফেললেন। মাইরাকে ধরে ওয়াশরুমের বাইরে আনে। ইনায়া মাইরাকে এভাবে দেখে ভয় পেয়ে যায়। দৌড়ে গিয়ে মাইরাকে ধরে ধীরে ধীরে এনে বিছানায় বসায়। রুমা নওয়াজ মাইরাকে ছেড়ে রেগে বললেন, তোমার মুখটা বন্ধ রাখতে পারো না? মাইরা কান্নামাখা চোখে বলল, আপনার ছেলেকে একটু বললেই তো হয় হাত না চালাতে। কতগুলো মেরেছে আমায় আজ। রুমা নওয়াজ বিরক্ত হয়ে তাকিয়ে রইল। মাইরাকে রেডি হয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে বলল, রেডি হয়েছ কেন? মাইরা দুই হাতে চোখ মুছে ভাঙা গলায় বলল, আমি আপুর সাথে আপুর কলেজে যাব। রুমা নওয়াজ ইনায়ার দিকে তাকিয়ে বলল, আজ আর কলেজে যেও না। দেখো কোথায় কোথায় ব্যথা পেয়েছে। এ তো মুখ বন্ধ রাখতে পারে না। ইরফানকে কিছু বলেও লাভ নেই। দুটো দুই মেরুর। তোমার বাবা তো বিয়ে দিয়ে উদ্ধার করে ফেলেছেন। এখন যত জ্বালা হয়েছে আমার। তারেক নওয়াজ বাইরে থেকে ফিরে স্ত্রীর কথা অনুসরণ করে মাইরার ঘরে এসে বলল, কি হয়েছে? স্বামীর কণ্ঠে রুমা নওয়াজ পেছন ফিরে তাকায়। দাঁতে দাঁত চেপে বলে, কিচ্ছু জানি না আমি। মেয়েটা মরে গেলে জেলের ভাত খেয়েও বসে বসে। তারেক নওয়াজ ভ্রু কোঁচকাল। এগিয়ে এসে মাইরাকে দেখে অবাক হয়। চোখ মুখ লাল হয়ে আছে। কেঁদেছে বোঝা যাচ্ছে। দুই গাল অসম্ভব লাল হয়ে আছে। রুমা নওয়াজ আর কিছুই বলল না। তার অসহ্য লাগছে এসব। তিনি খুব ভালো করেই জানেন তার ছেলে কেমন একরোখা স্বভাবের। এজন্যই বিয়ের আগে স্বামীকে বারণ করেছিলেন। কিন্তু তার স্বামী তো আরেকজন। কেউই তার কথা শোনে না। এখন তার বাসায় পড়ে পড়ে একটা মেয়ে এভাবে মার খাচ্ছে আর সে দেখছে।
ব্যাপারটায় তিনি যেমন বিরক্ত তেমনই আহত। তারেক নওয়াজ গম্ভীর মুখে মাইরার দিকে চেয়ে থাকল কিছুক্ষণ। এরপর গম্ভীর গলায় প্রশ্ন করে, ইরফান তোমায় আবার মেরেছে আম্মু? মাইরা চোখ তুলে তাকায়। তারেক নওয়াজের গম্ভীর গলা শুনে মাইরা অবাক হয়। মাইরাকে চুপ থাকতে দেখে তারেক নওয়াজ ধমকে প্রশ্ন করে ওঠে, কি হলো বলো, মিথ্যে বলবে না একদম। মাইরা কেঁপে ওঠে, চোখ নামিয়ে নেয়, বিড়বিড় করে বলে, বাবারও তো ছেলের মতো রূপ বের হচ্ছে দেখি। তারেক নওয়াজ ভ্রু কুঁচকে বলে, মাইরা, আমি কিছু জিজ্ঞেস করেছি। মাইরা ঢোক গেলে। তারেক নওয়াজ তাকে আম্মু ছাড়া ডাকে না, এখন নাম ধরে ডাকল, তার মানে সিরিয়াস রেগেছে। মাইরার ছোট মাথায় এটাই খেলল। মাথা উপর নিচ করে সম্মতি দেয় ইরফান তাকে মেরেছে। তারেক নওয়াজের রাগে কপালে রগ ফুলে উঠল, আর একটা কথাও বলল না। ইরফানের খালা জাহারা ঘর থেকে বেরিয়ে যায়। তারেক নওয়াজ পকেট থেকে ফোন বের করে কাউকে কল করে, ভার্সিটি যাওয়ার আগে আমার সাথে দেখা করে যেও। শুদ্ধ একটা ক্যাফের দিকে যাচ্ছিল। সে আর ইরফানের যাওয়ার কথা, একজনের সাথে মিট করার কথা আছে। এরপর সেখান থেকে একসঙ্গে ভার্সিটি যাবে, এজন্যই আগে আগে বেরিয়েছিল। মামার কথায় অবাক হয়, নীরবে সম্মতি দিয়ে কল রাখে। এরপর ইরফানের নাম্বারে কল দেয়। ড্রাইভ করতে করতে বেশ কয়েকবার ইরফানকে কল করল, ফোন তুলল না। শুদ্ধ ভ্রু কোঁচকাল। কি হয়েছে? মামার কণ্ঠ যদিও গম্ভীর, তবে আজ একটু বেশি অদ্ভুত ঠেকল। ইরফানও কল ধরছে না। খানিক চিন্তা হলো। ফোন রেখে গাড়ির স্পিড বাড়ায়। ঘর থেকে সবাই বেরিয়ে গেলে মাইরা ইনায়াকে বলে, আপু, বাবা কি অনেক রাগী? ইনায়া মলিন মুখে বলল, কিছুটা, যখন প্রয়োজন পড়ে তখনই একটু রাগে। মাইরা এলোমেলো হিজাবটা মাথা থেকে খুলে ফেলল। এরপর ধীরে ধীরে বিছানায় গিয়ে শুয়ে বলল, আপু তুমি কলেজে যাও, আমি আরেক দিন তোমার সাথে যাব। একটু থেমে ভাঙা গলায় বলল, কোমরে অনেক ব্যথা পেয়েছি আপু। ইনায়ার কান্না পাচ্ছে। মাইরার মাথায় হাত বুলিয়ে বলল, কলেজে না গেলে কিচ্ছু হবে না, তুমি কিছু খেয়ে ব্যথার ওষুধ খেয়ে নাও, তাহলেই ঠিক হয়ে যাবে। মাইরা মৃদু হেসে বলল, তুমি খুব ভালো আপু। ইনায়া কিছু বলল না, মাইরার দিকে চেয়ে রইল। গাল দুটো কেমন লাল হয়ে আছে। মাইরা চোখ বুজে দাঁতে দাঁত চেপে আছে। কোমরের ব্যথা মেয়েটাকে কাবু করে নিয়েছে, তাই কথা বলছে না হয়তো। মায়ের কথা ভীষণ মনে পড়ছে। সব সময় হাসি খুশি মেয়েটা হঠাৎই ফুপিয়ে উঠল। ইনায়া ভয় পেয়ে বলল, মাইরা, বেশি ব্যথা করছে? মাইরা কান্নাগুলো গিলে নিল বহু কষ্টে। অতপর দুই হাতে চোখ মুছে মলিন হেসে বলল, আপু জানো, ছেলেমেয়েরা যখন অনেক অসুস্থ হয় তখন তাদের মা ছেলে মেয়েদের অনেক যত্ন করে আগলে নেয়। এই জিনিসটা ভীষণ সুন্দর না বলো? ইনায়া ভ্রুকুচকে তাকিয়ে রইল মাইরার দিকে। মাইরা কেন বলল এই কথাটা? মাইরা হঠাৎই হেসে বলল, আপু তুমি কলেজে যাও, আমি ঠিক আছি। ইনায়া রেগে বলল, তুমি আসলে অনেক বড় মাইরা, কিন্তু আমি আপাতত তোমার বড় বোন, তাই আমার কথা তোমাকে শুনতে হবে। কোথাও যাব না আমি, তুমি চুপচাপ থাকো, আমি খাবার আনছি, খাবার খেয়ে ওষুধ খাবে। কথাগুলো বলে ইনায়া বিছানা থেকে নেমে দাঁড়ালো। এরপর ঘর থেকে বেরিয়ে যায়। মাইরা মৃদু হেসে ইনায়ার দিকে তাকিয়ে রইল। বিড়বিড় করে বলল, এই আপুটা বেস্ট। শুদ্ধ ইরফানদের বাসায় এসে ইরফানের ঘরে যাওয়ার জন্য দোতলায় উঠতে নিলে তারেক নওয়াজ বলল, তোমাকে আমার সাথে দেখা করতে আসতে বলেছি, ওই বেপরোয়া ছেলের সাথে নয়। শুদ্ধ তার পা প্রথম সিঁড়িতে রেখেছিল। মামার কথায় দ্রুত পিছিয়ে আসে। বুঝল তার মামা রেগে আছে, আর তা ইরফান রিলেটেড। তারেক নওয়াজের ঘর নিচতলাতেই।
তিনি তার ঘরে যেতে যেতে বলেন, আমার ঘরে এসো। শুদ্ধ চিন্তিত বদনে তার মামার পিছু যায়। ঘাড় বাঁকিয়ে একবার উপরে তাকায়। ইরফান কি বাসায় আছে নাকি ক্যাফেতে চলে গিয়েছে? দরকার তো তার। ইরফান গেলে সে থেকে গেলে কেমন হবে ব্যাপারটা? আবার ভাবল ইরফান চলে গেলে তার মামার সাথে ঝামেলা করল কে? ভাবনা নিয়ে তার মামার ঘরে প্রবেশ করে। তারেক নওয়াজ গম্ভীর গলায় বলে, তোমার বাবার অনুপস্থিতিতে তুমি আমাকে তোমার গার্ডিয়ান মানো? মামার কথায় অদ্ভুতভাবে তাকালো শুদ্ধ। হঠাৎ এভাবে কথা বলছে কেন মামা? চিন্তা নিয়ে মৃদু হেসে বলল, জি মামা, অবশ্যই। তারেক নওয়াজ এবার খানিকটা ঠোঁট বাঁকিয়ে হাসল। অতঃপর বলল, তা বেশ, তবে আমার কথা মানতে তোমার কোনো প্রবলেম নেই তো? শুদ্ধ ভ্রুকুচকে তাকিয়ে রইল। এবার তার বেশ ভালোই চিন্তা হচ্ছে কি মানতে হবে তাকে। সে কিছু বলার আগেই তারেক নওয়াজ উল্টো ঘুরে পেছনে দুই হাত একসঙ্গে বেঁধে বলল, তোমার জন্য মেয়ে ঠিক করেছি আমি। তোমার মায়ের সেই মেয়েকে ভীষণ পছন্দ, তাই তার মতামত নেওয়া আছে। আর তুমি তো বললেই আমাকে তোমার গার্ডিয়ান মানো, তবে আমার সিদ্ধান্ত ফিরিয়ে দেবে না অবশ্যই, তাই না? তারেক নওয়াজের কথা শুনে শুদ্ধ চোখ বড় বড় করে তাকায়, বারবার ঢোক গেলে। তারেক নওয়াজ একটু থেমে বলে, মেয়েটা মাইরা। ইরফান ওকে কিছুতেই মানতে পারছে না, পারবেও না হয়তো। আর ওদের শুধু নামেই বিয়ে হয়েছিল। আমি ওদের ডিভোর্সের ব্যবস্থা করছি, তুমি বিয়ের প্রিপারেশন নাও। শুদ্ধ তার মামার কথা শুনে প্রথমেই ভেবেছিল কোথাও তার বসা প্রয়োজন। এগিয়ে গিয়ে বিছানার উপর বসতে নিয়েছিল, কিন্তু দ্বিতীয় কথা শুনে তার বসার জায়গার বিছানায় হয়নি, ঠাস করে মেঝেতে পড়ে গিয়েছে। তারেক নওয়াজ শব্দ পেয়ে পেছন ফিরে শুদ্ধকে মেঝেতে দেখে ভ্রু কুঁচকে বলল, তুমি নিচে কি করছো? শুদ্ধ কথা বলতে ভুলে গিয়েছে। বিস্ময় নিয়ে তারেক নওয়াজের দিকে চেয়ে আছে। তারেক নওয়াজ ভ্রু কুঁচকে বলল, ডিভোর্সের ব্যাপারে তোমার কিছু করতে হবে না, আমি সব ব্যবস্থা করব। শুদ্ধ দ্রুত বলে, না না মামা, আমি থাকতে আপনি কেন কষ্ট করবেন? আমি সব ব্যবস্থা করব, আপনি নিশ্চিন্তে থাকুন। দরজা থেকে ইরফানের গম্ভীর গলায় শক্ত কণ্ঠ ভেসে আসে, এখানে কি করছিস তুই? শুদ্ধ চোখ বড় বড় করে দরজার পানে তাকালো। ইরফান রক্তলাল চোখে শুদ্ধর দিকে চেয়ে আছে। শুদ্ধ ঢোক গিলল। একবার তারেক নওয়াজের দিকে তাকালো। তিনি তার ছেলের পানে রেগে তাকিয়ে আছে, তার ছেলে শুদ্ধর পানে। শুদ্ধ অসহায় কণ্ঠে বিড়বিড় করছে, আজ আমি অসহায় বলে বাবা ছেলের মাঝ থেকে আমায় কে বাঁচাবে?